ওয়েলকাম টু আওয়ার সেশন। আমি ডাক্তার তন্দ্রালতা মজুমদার, এমডি ওরাল অ্যানাটমিতে আছি, ফেজ বি। আজ আমরা সলভ ক্লাসটা নিতে আসছি। এটা হচ্ছে ওরাল অ্যানাটমি ওয়ানের। ওরাল অ্যানাটমি ওয়ান, এখানে 50টা কোশ্চেন থাকবে। এমসিকিউ থাকবে 1 থেকে 40 পর্যন্ত, এবং এসবিএ থাকবে 41 থেকে 50। ওরাল অ্যানাটমি পার্ট ওয়ানের মধ্যে যেগুলো আছে, এখানকার টপিকস অনুযায়ী আপনারা দেখে নেবেন যে এনামেল, ডেন্টিন, সিমেন্টাম, পাল্প, পিডিএল এবং হচ্ছে অ্যালভিওলার বোন। এগুলো আসলে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার হিসেবে ধরা হয়। তবে এনামেল, ডেন্টিন, পাল্প এরকম কিছু স্ট্রাকচারের ডেভেলপমেন্ট বা ফর্মেশন এগুলো সম্বন্ধেও কিছু জানার দরকার আছে, কারণ এখন ওরাল অ্যানাটমি থেকে আসলে কোশ্চেনটা বেশ ইদানিং বেশি হচ্ছে। আচ্ছা, আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। কোশ্চেন নাম্বার 1, অ্যাবাউট ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক অব এনামেল। অপশনগুলো দেখি। কালার গ্রে হোয়াইট, হার্ডনেস লেস হার্ড দ্যান ডেন্টিন, অ্যাব্রাশন রেজিস্ট্যান্স ইজ স্লো, কম্প্রেসিভ স্ট্রেংথ ইজ লো, অ্যান্ড লেস মিনারেলাইজড। এখানে অ্যান্সারটা দেওয়া আছে কালার গ্রে হোয়াইট এবং কম্প্রেসিভ স্ট্রেংথ লো। এই দুইটা ট্রু, বাকি তিনটাই হবে ফলস। আচ্ছা, এক্সপ্লানেশনে যদি যাই তাহলে হচ্ছে হার্ডনেসটা ডেন্টিনের থেকে অবশ্যই হার্ড বেশি। এনামেল ইজ দ্য হার্ডেস্ট বায়োলজিক্যাল টিস্যু। সিতে আমরা যেটা বলছিলাম যে অ্যাব্রাশন রেজিস্ট্যান্স ইজ লো, বাট এনামেলের অ্যাব্রাশন রেজিস্ট্যান্সটা কখনোই লো না, এখানে হাই। High, allowing it to wear down slowly, an important property as enamel can undergo neither repair nor replacement. মানে এটার যে অ্যাব্রাশন রেজিস্ট্যান্সটা হাই, এ কারণে এটা আমাদের যেহেতু এনামেল কিন্তু সেকেন্ড টাইম আর তৈরি হয় না, একবার এটা ওয়্যার ডাউন হয়ে গেলে এটা আমরা সেকেন্ড টাইম আর তৈরি হয় না, এই কারণে এটা রেজিস্ট্যান্সটা আসলে আগে থেকেই অনেক বেশি। এটা হাইলি মিনারেলাইজড টিস্যু, ক্যান উইথস্ট্যান্ড উইথ বোথ শিয়ারিং অ্যান্ড ইম্প্যাক্ট ফোর্সেস ওয়েল। মানে এটা মিনারেলাইজেশন অনেক বেশি, এবং এটা যে কোনো শেয়ারিং, মানে হচ্ছে আমরা যে মাস্টিকেশন বা কথা বলা বা যে কোনো কিছু আমাদের হিট কোল্ড যে ফ্লুইডগুলো যায়, সেটার কারণে আমাদের যে অ্যাব্রাশনগুলো হয় সেগুলোর সাথে উইথস্ট্যান্ড করে, এবং ইম্প্যাক্ট ফোর্সেস ওয়েল, এবং আমাদের যে মাস্টিকেটরি যে ফোর্সগুলো থাকে বা চিউইং বাইটিং এই ফোর্সগুলোর সাথে খুব ভালো ইম্প্যাকশন ফেলে আর কি। কোশ্চেন নাম্বার 2, অ্যাবাউট এনামেল রড। মানে এনামেল রড সম্বন্ধে এখানে কিছু তথ্য দেওয়া আছে, সেটার মধ্যে কোনটা কোনটা ট্রু হবে। প্রিজম লাইক ইন ক্রস সেকশন, হেক্সাগোনাল ইন লঙ্গিটিউডিনাল সেকশন, ইন্টাররড enamel lies beneath the enamel, rod sheath contains organic material and run more vertically near cusp tip। এটা হচ্ছে প্রিজম লাইক ইন ক্রস সেকশন, এটা ট্রু হবে। আর হেক্সাগোনাল ইন লঙ্গিটিউডিনাল সেকশন এটা ফলস হবে। আমরা পরে এক্সপ্লানেশনে আসবো। ইন্টাররড এনামেল লাইস বিনিথ দ্য এনামেল, ইন্টাররড এনামেল লাইস বিনিথ দ্য এনামেল, এটা হচ্ছে অপশনগুলো আপনারা যদি একটু ভালোভাবে পড়েন তাহলে দেখতে পাবেন যে আমরা সাধারণত যেটা অবশ্যই সবাই জেনে থাকি, এনামেল রড সম্বন্ধে যখনই পড়বেন, 10 ক্যাটে খুব সুন্দর করে দেওয়া আছে। এখানে হচ্ছে রড এবং ইন্টাররড এনামেল এটা একটা আরেকটা চারপাশে থাকে, যে রডগুলো থাকে রডের চারপাশ দিয়ে ইন্টাররড এনামেলগুলো মানে সারাউন্ডেড হয়ে থাকে। এখানে আছে যে বিনিথ দ্য এনামেলের জন্য এটা ফলস হবে। রড শীট কন্টেন অর্গানিক ম্যাটেরিয়াল, এটা ট্রু হবে। রান মোর ভার্টিক্যালি নিয়ার কাস্প টিপ, মানে এনামেল যে রডগুলো এটা কোথাও ভার্টিক্যালি যাচ্ছে, কোথাও হরাইজন্টালি যাচ্ছে, আবার কোথাও মানে খুব দ্রুত, যেটা বলা হয় যে পেরিফেরি থেকে এনামেলগুলো কাস্পের দিকে যখন আসছে, মানে অনেক একটা প্রশস্ত একটা জায়গা থেকে আস্তে আস্তে ছোট জায়গায় আসছে, তো তখন হচ্ছে এনামেল রডগুলো কিছুটা টুইস্টেড হয়ে যাচ্ছে, ইন্টার টুইস্টেড হয়ে যাচ্ছে। তো এরা কাস্প টিপের দিকে এসে খুব সোজাভাবে থাকে, ভার্টিক্যালি থাকে। এটা 10 ক্যাট থেকেই নেওয়া।
পেজ নাম্বারটাও দেওয়া আছে। মানে আমার কাছে এনামেল রড, আচ্ছা আগে বইয়ের কথাটা বলে নিই যে টেক্সট বুক আসলে 10 ক্যাট ওরাল হিস্টোলজি যেটা, এটাই ভালো, ওভারঅল কভার করে পুরোটাই। তারপরেও আপনারা যদি আরেকটু মানে তথ্যপূর্ণ কোনো কিছু পড়তে চান, বা আন্ডার গ্রাজুয়েশনে হয়তো অনেকেই বার্কোভিটস বইটা পড়ছেন, এদিকে আমি এটা পরবর্তীতে এসে পরিচিত হয়েছি বইটার সাথে। কিন্তু বার্কোভিটস বইটা আসলে খুবই ইনফরমেটিভ, মানে আপনি যদি কোনো কিছু একটু ডিটেলসে জানতে চান সেক্ষেত্রে বার্কোভিটসটা দেখতে পারেন। এবং বার্কোভিটসের সবচেয়ে সুন্দর হচ্ছে ওখানে অনেকগুলো সুন্দর সুন্দর ছবি আছে, সেগুলোও দেখতে পারেন। আর তবে এনামেল রডের ক্ষেত্রে কিন্তু 10 ক্যাটটা মানে সাফিসিয়েন্ট ওখানে। স্পেশালি আমি বলবো যে একটু সময় নিয়ে প্রতিটা লাইন মানে একবার রিডিং দেওয়ার যে ব্যাপারটা, রডের যে ফুল ডেসক্রিপশন, যে রডটা কিভাবে স্টার্ট হচ্ছে, রড দেখতে কেমন, এবং এটা এই যে মানে এখানে যে কথাটা বলা হয়েছে যে রান মোর ভার্টিক্যালি নিয়ার কাস্ট টিপ, মানে এটা কোনটা কোন দিক থেকে যাচ্ছে, বা রডগুলো ইন্টার রডের সাথে রিলেশনশিপগুলো কেমন, এটা আলাদা একটা মানে টপিকস করেই দেওয়া আছে যে রড ইন্টার রড রিলেশনশিপস। এটা আপনারা একটু দেখে নেবেন। এখানে এক্সপ্লানেশনে যাই। এটা হচ্ছে যে ক্রস সেকশনে দেখতে আসলে হ্যাঁ প্রিজম লাইক বা হেক্সাগোনাল, প্রিজমটাই আমরা হেক্সাগোনাল বলে থাকি, এটা এজন্য এটা ফলস হবে, হেক্সাগোনাল ইন ক্রস সেকশন। আর হচ্ছে ইন্টার রড এনামেল সারাউন্ডস ইচ রড, রান মোর ভার্টিক্যালি নিয়ার দ্য কাস্প টিপ অ্যান্ড মেইনলি হরাইজেন্টালি ইন সার্ভাইকাল এনামেল। এই ইনফরমেশনটা আপনাদের জানার জন্য দিয়ে দেওয়া। ওকে, নেক্সট কোশ্চেন রিগার্ডিং ম্যাচুরেশন স্টেজ অফ অ্যামিলোব্লাস্ট। এনামেল যে চ্যাপ্টারটা, এখানে এনামেল ফর্মেশনের যে প্রসেসটা অ্যামিলোজেনেসিস বলা হয়। অ্যামিলোজেনেসিস যে পুরোটাই মানে খুব ভালো করে পড়তে হবে, ডিপলি পড়তে হবে এরকম না, কিন্তু আপনি যদি জাস্ট লাইফ সাইকেল অফ অ্যামিলোব্লাস্ট, যেটা অ্যামিলোব্লাস্ট একেবারে মানে শুরু থেকে যে লো কিউবয়েডাল থেকে তারপরে হচ্ছে এনামেল ফর্মেশন করবে, করে প্রথমে টল কলামনার হয়, টমস প্রসেস তৈরি হয়, তারপরে এনামেল ফর্মেশন করে, তারপর আবার লো কলামনার হয়ে যায়, এই যে একটা লাইফ সাইকেল আছে অ্যামিলোব্লাস্টের, এটা পড়লে মোটামুটি এনামেল ফর্মেশন সম্পর্কে ধারণাটা খুব ভালোই পাওয়া যায়। অ্যামিলোব্লাস্টের লাইফ সাইকেল 10 ক্যাটে সুন্দর আছে, তবে বারকোভিটস অপশনটা আমি দিব যে এখানে আসলে লাইফ সাইকেলের খুব সুন্দর একটা মানে ফিগার দেওয়া আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। ম্যাচুরেশন স্টেজ, ম্যাচুরেশন স্টেজে কি কি হয়? ম্যাচুরেশন স্টেজ মানে যখন হচ্ছে এনামেল প্রোটিন ফর্মেশনটা হয়ে যাচ্ছে, হ্যাঁ এনামেল স্টার্টিংয়ে যে ফর্মেশনটা হয় সেটা কিন্তু এনামেল প্রোটিন থাকে। এবার সেই প্রোটিনটায় হচ্ছে ক্যালসিয়াম, ফসফরাস এগুলো ইনকর্পোরেট হয়ে আমরা যে মানে হার্ড যে এনামেলটা দেখতে পাই আফটার ইরাপশন, যে আমাদের একেবারে যেটাকে বলে যে হাইপার মিনারেলাইজড, বা এটা থাকে হচ্ছে হাইড্রক্সি অ্যাপেটাইট, এটা আমরা পাই। এটা আসলে ম্যাচুরেশন স্টেজে এটা ম্যাচুরেশনটা শুরু হয়। ফর্মেশন থেকে 35%, 30 বা 35% ম্যাচুরেশনটা ফর্মেশনের সময়ই হয়ে যায়, কিন্তু বাকি যে ফুললি ম্যাচুরেশন এটা আসলে আফটার এনামেল ফর্মেশন হয়। তো এখানে কি কি অপশন দেওয়া আছে? রিমুভাল অফ ওয়াটার, রিমুভাল অফ ইনঅর্গানিক ম্যাটেরিয়াল, ম্যাচুরেশন স্টেজে মডুলেশন অকার্স, রাফেল এন্ড পাম্পিং ক্যালসিয়াম আয়ন্স ইনটু ম্যাচুরিং এনামেল, স্মুথ এন্ড শো মোর এন্ডোসাইটিক অ্যাক্টিভিটি। ওকে, ম্যাচুরেশন স্টেজের প্রথম কাজই হলো রিমুভাল অফ ওয়াটার অ্যান্ড অর্গানিক ম্যাটেরিয়াল। মানে এটার প্রধান ম্যাচুরেশন স্টেজে কি হয় সেটা যখনই আমরা বলবো, এখানে দুইটা পয়েন্ট আসবে। এক হচ্ছে যে ওয়াটার অ্যান্ড অর্গানিক ম্যাটেরিয়ালগুলো রিমুভাল হবে, আর ইনঅর্গানিক ম্যাটেরিয়াল মানে ক্যালসিয়াম ফসফরাস এগুলো হচ্ছে বেশি করে এনামেলের ভিতরে যাবে। এটা হচ্ছে সারাউন্ডিং যে থেকে আসে বা সার্কুলেশন থেকে আসে, বা এনামেল সাপোর্টিং যে এনামেল অর্গান থেকে সেখান থেকে আসে। ওকে, এখানে এই একটা কথা আছে। এবং সেকেন্ড আর একটা বিষয় হলো যে মডুলেশন। মডুলেশনটা কি, যে অ্যামিলোব্লাস্ট যে সেলটা, এটা তো যে টল কলামনার একটা সেল থাকে, তো এই সেলটার হচ্ছে যে একটা রাফেল এন্ড তৈরি হয় একবার, স্মুথ এন্ড তৈরি হয় একবার। এই দুইটা এন্ড থেকে মানে রাফেল এন্ড থেকে ক্যালসিয়াম আয়নগুলা পাম্পিং হচ্ছে,
ম্যাচুরিং এনামেলের মধ্যে। আর স্মুথ এন্ড থেকে বলা হয় যে এটা এন্ডোসাইটিক অ্যাক্টিভিটি দেখায় এবং প্রোটিনগুলো বের করে দেয়। তো এক্ষেত্রে এই যে রাফেল এন্ড একবার হবে, তারপর স্মুথ এন্ড একবার হবে, মানে এই যে দুইটা চেঞ্জ, এই চেঞ্জটাকে বলা হয় মডুলেশন। তাহলে এখানে কোনটা কোনটা ট্রু হচ্ছে? আমাদের রিমুভাল অফ ওয়াটার, এটা ট্রু হবে। মডুলেশন অকার্স, এটা ট্রু হবে। আর হচ্ছে রাফেল এন্ড পাম্পিং ক্যালসিয়াম আয়ন্স ইন্টু ম্যাচুরিং এনামেল, এটা ট্রু হবে। এখানে এক্সপ্লানেশনটা দিছে যে এটা রিমুভাল অফ ওয়াটার অ্যান্ড অর্গানিক ম্যাটেরিয়াল অ্যান্ড ইন্ট্রোডাকশন অফ ইনঅর্গানিক ম্যাটেরিয়াল। ওকে, রাফেল এন্ড শো মোর এন্ডোসাইটিক অ্যাক্টিভিটি টু প্রমোট ক্যালসিয়াম আয়ন্স পাম্পিং ইন্টু ম্যাচুরিং এনামেল। স্মুথ এন্ড শো লেস এন্ডোসাইটিক অ্যাক্টিভিটি টু এক্সিট প্রোটিন অ্যান্ড ওয়াটার। ওকে, আমি এটা 10 ক্যাট থেকেই রেফারেন্সটা দিয়েছি। তবে আপনারা চাইলে আসলে স্টেজটা অন্য জায়গা থেকে একটু দেখতে পারেন, বার্কোভিটস থেকে দেখতে পারেন। হিস্ট্রি অফ রেডজিয়াস, এটা হচ্ছে ইনক্রিমেন্টাল লাইন এনামেলের। আমি যখনই একটা কোশ্চেন সম্বন্ধে বলছি, তো আমি কিন্তু আসলে এই কোশ্চেনটা যে টপিক্সের উপরে, সেই টপিক্স থেকে কি কি ধরনের আরও ইনফরমেশন জানা উচিত, সেটা আমি এক জায়গায় করে দেওয়ার চেষ্টা করছি, এটা আপনাদের সুবিধার্থে। আপনারা অবশ্যই পড়ে নেবেন, কারণ বইটা তো অবশ্যই পড়তে হবে। স্পেশালি যে ফিগারগুলো থাকে বইয়ে, এগুলো কিন্তু অনেক প্রয়োজনীয়, মানে মেমোরাইজ করার জন্য স্পেশালি। পরীক্ষার সময় তো অনেক বড় একটা ডেসক্রিপশন মনে আসে না, তখন যদি আপনার মাথায় একটা মানে যে কোনো কিছুর একটা ফিগার থাকে হিস্টোলজিক্যাল, এটা মনে রাখা কিন্তু খুবই সহজ। আমরা হচ্ছে এনামেলের কিছু ইনক্রিমেন্টাল লাইন্স সম্বন্ধে জানি। সেই ইনক্রিমেন্টাল লাইন্সের মধ্যে হিস্ট্রি অফ রেডজিয়াস একটা, এটার কিন্তু দুই তিনটা নাম। একটা হচ্ছে যে ইনক্রিমেন্টাল লাইন অফ রেডজিয়াস, এটাও বলা যায়। আর একটা হচ্ছে ব্রাউন হিস্ট্রি অফ রেডজিয়াস, এটাও বলা যায়। হিস্ট্রি অফ রেডজিয়াস, এটা হচ্ছে সিরিজ অফ লাইন্স ইন গ্রাউন্ড সেকশন, ব্রাউনিশ ব্যান্ড ইন লঙ্গিটিউডিনাল সেকশন, appear as concentric rings, indicate daily rhythm of enamel formation and result in structural alteration। আচ্ছা, অপশনগুলো দেখি যে এটা হচ্ছে যে সিরিজ অফ লাইন্স, এটা আসলে সিরিজ অফ, যেটা দেখা যায় যে লঙ্গিটিউডাল সেকশনে সিরিজ অফ লাইন্স এবং গ্রাউন্ড সেকশনে ব্রাউনিশ ব্যান্ড। মানে এটা যে ব্রাউনিশটি অফ রেডজিয়াস বলে, কারণ এটা হচ্ছে যে ব্রাউনিশ, একটা ব্যান্ডগুলোর কালারটা ব্রাউনিশ দেখা যায়, যেটা গ্রাউন্ড সেকশনে দেখা যাবে। আর লঙ্গিটিউডিনাল সেকশনে দেখা যাবে যে সিরিজ অফ লাইন্স। আর একটা জিনিস যেটা দেখা যায় সেটা হলো কনসেন্ট্রিং রিংস, এটা হচ্ছে যে আমরা সাধারণত যে গাছের যে গ্রোথ রিংগুলোর কথা বলে থাকি সেরকম দেখতে আর কি। ইন্ডিকেট রেইলি রিদম অফ এনামেল ফরমেশন, এটা ফলস হবে, কারণ এটা হচ্ছে যে হিস্ট্রি অফ রেডজিয়াসটা সাধারণত 5 to 7 days রিদমটা দেখায়। সো রেজাল্ট ইন স্ট্রাকচারাল অল্টারেশন, এটা ট্রু হবে। ওকে, এখানে এক্সপ্লানেশনটা দেওয়া আছে। আমি মোটামুটি এনামেলের যে হিস্ট্রি অফ রেডজিয়াস, ব্রাউন হিস্ট্রি অফ রেডজিয়াস সম্বন্ধে যতটুকু জানা দরকার আমি ততটুকু তুলে দিছি। আপনারা চাইলে এই ইনফরমেশনটাই রাখতে পারেন বা লিখে রাখতে পারেন। এটা হচ্ছে তিনটা সেকশন আমরা মূলত দেখি: গ্রাউন্ড সেকশন, লঙ্গিটিউডিনাল সেকশন, ক্রস সেকশন। আপনি দাঁতের কল্পনা করেন, এবং এখানে সুন্দর সুন্দর কিছু 10 ক্যাটে তো কিছু ছবিও দেওয়া আছে। যে এটা গ্রাউন্ড সেকশন করা হয় তখন ব্রাউনিশ ব্যান্ড, কিন্তু লঙ্গিটিউডিনাল মানে আমরা যখন লম্বা লম্বি কাটি তখন তো কিছু শুধু কয়েকটা লাইন দেখা যাবে, সিরিজ অফ লাইন্স। আর যখন ক্রস সেকশন করা হয়, হ্যাঁ, ক্রস সেকশন করলে তো এটা আসলে অনেকটা গোল চাকা চাকা টাইপ কয়েকটা লাইন আসবে, এই জন্য ক্রস সেকশনে এটা মূলত কনসেন্ট্রিক রিংস হিসেবে দেখা যায়। আর এটা হচ্ছে জেনারেলি ডিসক্রাইবড অ্যাজ উইকলি রিদম অফ এনামেল ফরমেশন। কেন হচ্ছে যে এই যে লাইনগুলো একের পর এক তৈরি হচ্ছে, এটা অবশ্যই ইনক্রিমেন্টাল গ্রোথ, যে 7-8 দিন পর পর। কিন্তু তাও এখানে দুইটা কথা কিন্তু থাকে, একটা হচ্ছে স্ট্রাকচারাল অল্টারেশন অব দ্য রড, মানে রডের যে স্ট্রাকচারের কিছু অল্টারেশন হয়, ওটা কখনো লম্বা থাকে বা কখনো যে ছোট ছোট হয়ে যাচ্ছে, আবার ইন্টার টুইস্টেড হচ্ছে, এটা ভার্টিক্যালি যাচ্ছে, হরাইজন্টালি যাচ্ছে। এই বিভিন্ন অল্টারেশনের কারণে এখানে কিছু রিদম তৈরি হয়। আর একটা হচ্ছে এটা রিপ্রেজেন্ট অ্যাপোজিশনাল আর ইনক্রিমেন্টাল গ্রোথ।
ওকে, অ্যামাউন্ট অফ ডিপোজিশনটা এখানে তুলে দিয়েছি, এটা হচ্ছে 7 to 8 ডেজ। মানে আমরা যখনই বলতেছি যে 7 to 8 ডেজ, আমরা কিন্তু জানি, এবং এটা অবশ্যই জানতে হবে, সেটা হলো ডেইলি ডিপোজিশনটা 4 মিলিমাইক্রন বা 4 মাইক্রোমিটার যেটা বলা হয়। তো সেক্ষেত্রে 7 to 8 ডেজ যখন করা হয়, তখন কিন্তু এটা 28 to 32 মিলিমাইক্রন হয়। নেক্সট কোশ্চেন, হান্টার শেগার ব্যান্ড বা হান্টার শেজার ব্যান্ড, ইট কম্প্রাইজেস। হান্টার শেজার ব্যান্ড সম্বন্ধে এখানে কিছু ইনফরমেশন আছে। একটা হচ্ছে এটি ইনক্রিমেন্টাল লাইন্স অফ এনামেল, ইট অপটিক্যাল ফেনোমেনো, ইট হাইপোক্যালসিফাইড স্ট্রাকচার, চেঞ্জেস ইন ডিরেকশন বিটুইন রডস, অ্যান্ড ইট হ্যাজ ডার্ক জোন অ্যান্ড লাইট জোন। অপশনগুলো দেখেন যে এখানে আমরা কিন্তু অনেক সময় একটা ভুল করে থাকি যে এনামেলের যখন ইনক্রিমেন্টাল লাইনগুলো পড়ি, যে লাইন অফ রেডজিয়াস পড়ছি, তারপরে হচ্ছে নিওনেটাল লাইন পড়ছি, তখন আমরা একই সাথে কিন্তু মানে ক্রস স্টাইশনও থাকবে, এবং একই সাথে আমরা হান্টার সেজার ব্যান্ডটাও ওই সিরিয়ালেই পড়ে যাচ্ছে। এটা বেশিরভাগ সময়ই আমরা করে থাকি, কিন্তু হান্টার সেজার ব্যান্ডটা হচ্ছে একটা অপটিক্যাল ফেনোমেনন। এই জন্যই অপশন আমি এই দুইটাই দিয়েছি। এটা ইনক্রিমেন্টাল লাইনটাও ফলস হবে, হাইপোক্যালসিফাইড স্ট্রাকচারটাও ফলস হবে। এখানে অপটিক্যাল ফেনোমেনন হচ্ছে ট্রু। আর চেঞ্জেস ইন ডিরেকশন বিটুইন রডস, এটা ট্রু, এবং এটা অবশ্যই দুইটা জোন থাকে, ডার্ক জোন এবং লাইট জোন, যেটাকে বলা হয় ডায়াজোন অ্যান্ড প্যারাজোন। These are optical phenomena, not incremental lines, and most clearly seen in longitudinal section found in inner two-third of the enamel. লংজিটিউডিনাল সেকশনে পাবো ইনার টু থার্ডে, এবং এর দুইটা জোন থাকবে, একটা থাকবে ডার্ক জোন, একটা থাকবে লাইট জোন। এটা হচ্ছে যে ডায়াজোন অ্যান্ড প্যারাজোন। এটা মূলত লাইট রিফ্লেকশন হয়, লাইটের রিফ্লেকশনের কারণে এটা হচ্ছে যে কিছুটা মানে একটা জোন একটু ডার্ক দেখা যায়, আবার একটা জোন লাইট দেখা যায়। এভাবে সিরিজ অফ লাইনগুলো থাকে, যেটা হচ্ছে যে 10 গেটে খুব সুন্দর করে কিছু ফিগার দেওয়া আছে, ফিগারগুলো দেখে থাকলে এটা বোঝা খুবই সহজ হবে। About dentino-enamel junction, permits a strong union between two similar tissue, pitted and scalloped line. Its nature cannot prevent shearing. Appear as a series of ridges. Ridging is more pronounced in coronal section. Permits a strong union between two similar tissue. ডেন্টিনো এনামেল জাংশনটা কি? ডেন্টিন এবং এনামেলের মধ্যে জাংশন। তো এটা অবশ্যই দুইটা ডিসিমিলার টিস্যু। পিটেড অ্যান্ড স্ক্যালপড, এটা ট্রু হবে। ইটস নেচার ক্যান প্রিভেন্ট শেয়ারিং, এটা ফলস হবে, কারণ আমরা জানি যে স্ক্যালপড, যেটার কারণে ইট গিভস দ্য লাইন মোর স্ট্রেংথ, যে আমাদের যে শেয়ারিং ফোর্সগুলো বা মাস্টিকেটরি ফোর্সগুলো সেগুলো যেন প্রিভেন্ট করতে পারে। অ্যাপিয়ার এ সিরিজ অফ রিজেস, এটা ট্রু হবে। আর রিজিংটা সবচেয়ে বেশি থাকে করোনাল সেকশনে, মানে এটা তো এনামেল এবং ডেন্টিন যেরকম ওরকম পুরোটাই থাকে, জাস্ট সার্ভাইকাল মার্জিন পর্যন্ত এটা থাকে, কিন্তু যে অংশটা করোনালি যাচ্ছে ওই অংশটাতে প্রোনাউন্স রিজ থাকে। এখানে এক্সপ্লানেশনটা দেওয়া আছে। আচ্ছা, ডেন্টিন এনামেল জাংশন মূলত এনামেলের মধ্যেই থাকে, তারপরেও ডেন্টিনের মধ্যে কিছু অংশ থাকতে পারে। আর এটার হচ্ছে কনভেক্সিটিটা কোন জায়গায়, কনকেভিটিটা কোন দিকে, এটা সম্পর্কেও একটু বিস্তারিত লেখা আছে। এটাও 10 ক্যাট থেকেই আপনারা দেখে নিতে পারেন। অ্যাবাউট এনামেল ল্যামেলা, এনামেল ল্যামেলাটা কি? এনামেলের কিছু হাইপোক্যালসিফাইড স্ট্রাকচার আছে, এনামেল টাফট, এনামেল স্পিন্ডল, এনামেল ল্যামেলা। তো এটা হচ্ছে এনামেল ল্যামেলাটা হচ্ছে হাইপোক্যালসিফাইড স্ট্রাকচার। এটার হচ্ছে কয়েকটা ক্যারেক্টারিস্টিক আছে, মানে তিনটা যে হাইপোক্যালসিফাইড স্ট্রাকচার তার মধ্যে কিন্তু এনামেল ল্যামেলাটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। কেন সেটাতে পরে আসছে। আহ, আচ্ছা, অপশনগুলো আগে দেখি। এক্সটেন্ডস ফ্রম এনামেল সারফেস, বেস্ট ডেমনস্ট্রেটেড ইন ক্রস সেকশন, ফিল্ড উইথ ইনঅর্গানিক ম্যাটেরিয়াল, লুকস অ্যালাইক ক্রাক, অ্যান্ড ইটস উইক পয়েন্ট অফ এ টুথ। এটা হচ্ছে এক্সটেন্ডস ফ্রম এনামেল সারফেস টু হবে। বেস্ট ডেমনস্ট্রেটেড ইন ক্রস সেকশন, এটা ফলস। ফিল্ড উইথ ইনঅর্গানিক ম্যাটেরিয়াল ফলস, এটার মধ্যে অর্গানিক ম্যাটেরিয়াল থাকে। লুকস অ্যালাইক ক্রাক,
আচ্ছা, এই পয়েন্টটাতেই আসছিলাম, এটা ট্রু এবং উইক পয়েন্ট অফ এ টুথ। এই যে ল্যামেলাটা অনেকটা ক্রাকের মতোই দেখতে, কিন্তু কোনটা ক্রাক আর কোনটা ল্যামেলা এটার একটা ডিফারেন্স আছে। আর তিনটা হাইপোক্যালসিফাইড স্ট্রাকচারের মধ্যে এনামেল ল্যামেলাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট, কারণ এনামেল ল্যামেলাটা হচ্ছে একটা ক্যারিস পাথ হয়ে তৈরি করে রাখে, মানে মাইক্রো অর্গানিজম যেটা যখন সারফেস থেকে এটা শুরু হয়, তাহলে এই যে একটা ছোট্ট দাগের মতো থাকে, এটা অনেক ম্যাক্সিমাম টিতেই থাকে। অনেক সময় আমরা উপর থেকে দেখে ভাবি কি যে এটা একটা ডটের মতো, মানে খুব ছোট্ট একটা দাগ, কিন্তু এটা যদি কোনো কারণে ল্যামেলা থাকে, তো এটা যা হবে যে আপনি যখনই মানে জাস্ট এটা ক্লিন আপ করার জন্য বা হ্যান্ড পিস ধরা হয় যখনই এন্ডোডন্টিক্যাল কোনো ট্রিটমেন্টের জন্য, তখন দেখা যায় যে এটা ভিতরে অনেক দূর চলে গেছে। এবং ডেন্টিন এনামেল জংশন যখনই ক্রস করতেছে তখন কিন্তু এটা দাঁতের সেনসিটিভিটি তৈরি হচ্ছে। তো এটা ক্যারিস পাথওয়েকে প্রন টু ক্যারিস পাথওয়ে, এবং এখানে মাইক্রো অর্গানিজম ইজিলি এটাতে এই ওয়ে ধরে যেতে পারে, যে কারণে কোনো টুথে যদি এনামেল ল্যামেলা থাকে তাহলে সেটাকে কিন্তু টুথের উইক পয়েন্ট ধরা হয়। এবং যে দাঁতগুলোতে এনামেল ল্যামেলা থাকবে সেটাকে কিন্তু উইক টুথ ইন দ্য ওরাল ক্যাভিটি ধরা হবে। আচ্ছা, এনামেল ল্যামেলা সম্পর্কে আমি এখানে কিছু তথ্য দিয়েছি, এটা আসলে আমার এই সময়েই লেখা, গত 2 বছরের মধ্যে। এখানে কিন্তু বেশ কিছু মতবাদও আছে, আমি সাধারণত 2টা বই পড়েই এটা লিখছি। যেমন এটা হচ্ছে রিবন লাইক স্ট্রাকচার, এটা হচ্ছে ক্রাক লাইক, তারপরে মেক দ্য টুথ সেন্সিটিভ, ইন্ডাকশন ফর ক্যারিস পাথওয়ে অ্যান্ড উইক পয়েন্ট ইন ওরাল ক্যাভিটি, এই তিনটাকেই ক্লিনিক্যাল ইম্পর্ট্যান্স হিসেবে ধরা হয়। মানে যারা ভবিষ্যতে যে এন্ডোডন্টিক্সে যাচ্ছেন বা কনজারভেটিভ যে ট্রিটমেন্টগুলো দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ল্যামেলার ক্লিনিক্যাল ইম্পর্ট্যান্সটা অনেক বেশি। আর এখানে আরেকটা তথ্য আছে, সেটা হলো যে কোনটা আপনার ল্যামেলা হবে আর কোনটা ক্রাক হবে। ল্যামেলার ক্র্যাকের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে, সেটা হলো ল্যামেলার মধ্যে কিন্তু অর্গানিক ম্যাটেরিয়াল থাকবে এবং ক্র্যাকের মধ্যে ইনঅর্গানিক, মানে ওখানে কোনো অর্গানিক ম্যাটেরিয়াল পাবো না। ইনঅর্গানিক মানে ওখানে আমরা অর্গানিক ম্যাটেরিয়াল পাচ্ছি না। তো এটা যখন গ্রাউন্ড সেকশন করা হয় তখন তো খুব ভালো দেখা যায়, কিন্তু আমরা আসলে ডিমিনারেলাইজড সেকশনগুলোই বেশিরভাগ করা হয় দেখার জন্য। তো সেক্ষেত্রে মাইক্রোস্কোপে ডিমিনারেলাইজড সেকশন করা হয়ে গেলে যেখানে অর্গানিক ম্যাটেরিয়াল সেটা তো আর থাকবে না। তো এই কারণে ল্যামেলাটা বোঝা যাবে না, কিন্তু ক্র্যাকটা বোঝা যাবে, এটাই একটা বেসিক ডিফারেন্স। আচ্ছা, আপনারা মূলত এই জায়গাগুলোতেই দেখবেন যে এটা হচ্ছে যে রিবন লাইক স্ট্রাকচার, এটা ক্র্যাক লাইক বাট নট ক্র্যাক। আর এটার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স মেক দ্য টুথ সেন্সিটিভ, ইন্ডাকশন ফর ক্যারিস পাথওয়ে অ্যান্ড উইক টুথ ইন দ্য ওরাল ক্যাভিটি। আর এর এক্সটেনশনটাও আমি লিখে দিয়েছি যে ফ্রম দ্য সারফেস অফ এনামেল কনসিস্ট অফ লিনিয়ার লঙ্গিটিউডিনালি ওরিয়েন্টেড ডিফেক্ট। এটা আসলে ডেভেলপমেন্টালি থাকে, হ্যাঁ, মে অ্যারাইজ ডেভেলপমেন্টালি ডিউ টু ইনকমপ্লিট ম্যাচুরেশন অফ গ্রুপ অফ প্রিজম। করে নেক্সট কোশ্চেনে যাই আমরা। এজ চেঞ্জেস অফ এনামেল রিভিলস। এনামেলের এজ চেঞ্জ হলে কি কি দেখতে পাই, যেহেতু এনামেলটাই আমাদের টুথের বাইরের কাভারিং, তো এজ চেঞ্জ, এনামেলের যে কোনো চেঞ্জ হলে কিন্তু সেটা কিন্তু সবার আগেই হচ্ছে ওরালি বা ক্লিনিক্যালি দেখা যায়। Ornin regions of masticatory stress, discoloration, reduced permeability, increased permeability, and progressive decrease in fluoride content. এখানে অপশনগুলো ভালো করে পড়লেই বোঝা যাবে যে ornin regions of masticatory মাস্টিকেটরি স্ট্রেস যে জায়গাগুলোতে পড়ে সেখান থেকে ওন হবে, বা অয়ার ফ্যাসেট যেটা তৈরি হয়, তাহলে এটা ট্রু। ডিসকালারেশন, হ্যাঁ অবশ্যই এটা ট্রু হবে। রিডিউসড পারমিয়াবিলিটি এবং ইনক্রিজ পারমিয়াবিলিটি, এটার মধ্যে কোনটা ট্রু হবে? এটার মধ্যে আসলে রিডিউসড পারমিয়াবিলিটি ট্রু হবে, কারণ বয়সের সাথে সাথে এনামেলের যে পারমিয়াবিলিটি, যে অ্যাসিড ডিসোলুশন হয়ে যাওয়ার যে বা ইরোশন হয়ে যাওয়ার যে পসিবিলিটি থাকে, এটা কমে যায়। কারণ কি, আমাদের যে স্যালাইভারি ফ্লোরাইড বা আমরা সাধারণত টুথপেস্ট ইউজ করি, পানিতে তো আমাদের ওভাবে থাকে না, বাট স্যালাইভারি কিছু থাকে, টুথপেস্টে থাকে, সব মিলিয়ে আমাদের ফ্লোরাইড কন্টেন্টটা দিন দিন যত এজ হয় তত কিন্তু আমাদের দাঁতে বেসিক্যালি ফ্লোরাইড কন্টেন্টটা বাড়তে থাকে, এটাই নিয়ম আর কি। যারা হচ্ছে যে টুথ সাধারণত
খুব ভালোভাবে ক্লিনিং করা বা একটু হচ্ছে কেয়ার করা, এগুলো যারা করে তাদের আস্তে আস্তে ফ্লোরাইড কন্টেন্ট বাড়তে থাকবে। ফ্লোরাইড কন্টেন্ট বাড়তে থাকলেই কিন্তু পারমিয়াবিলিটি তখন হচ্ছে কমে যাবে। প্রোগ্রেসিভ ডিক্রিজ ইন ফ্লোরাইড কন্টেন্ট, এটা কোন একটা। আচ্ছা, এখানে যে আদার ক্যারেক্টারিস্টিক অফ এজিং এনামেল দেওয়া, এটা হচ্ছে ডিসকালারেশন, রিডিউসড পারমিয়াবিলিটি অ্যান্ড মডিফিকেশন ইন দ্য সারফেস লেয়ার, মানে এগুলো বাদেও রিডিউসড পারমিয়াবিলিটি বা হচ্ছে ওরনিন রিজনস অফ মাস্টিকেটরি স্ট্রেস, এগুলো বাদেও হচ্ছে আরও দুইটা জিনিস দেওয়া আছে, যে মডিফিকেশন ইন দ্য সারফেস লেয়ার। মডিফিকেশন ইন দ্য সারফেস লেয়ার বলতে এটা যে সারফেস এনামেলে কিছু হচ্ছে রিজিং টাইপ থাকে আর কি, এটা আস্তে আস্তে অয়ারিং এর কারণে স্মুথ হয়ে যায়, পেরিকাইমাটা বলা হয় যেটা, এগুলো আস্তে আস্তে স্মুথ হয়ে যাবে। ডেন্টিনের কেমিক্যাল কম্পোজিশন। কেমিক্যাল কম্পোজিশন মানে এখানে হচ্ছে আপনার টপিক্সের হিসাব যদি করা হয়, এনামেল, ডেন্টিন, সিমেন্টাম, কেমিক্যাল কম্পোজিশন কিন্তু মূলত দুইটা হার্ড টিস্যুরই প্রয়োজন হয়, এনামেল এবং ডেন্টিন, এই দুইটার কেমিক্যাল কম্পোজিশন এবং ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক দুইটাই খুবই ইম্পর্ট্যান্ট। এটা আপনারা অবশ্যই পড়ে রাখবেন, এবং আমার কাছে যেটা মনে হয় এটা একটা বক্স করে রাখা, কারণ এটা আসলেই ভুল হয়ে যায়। স্পেশালি আমার সবসময়ই হতো এবং এখনো প্রায়ই হয়, সেটা হচ্ছে ইনঅর্গানিক অংশ কোনটা এবং অর্গানিক অংশ কোনটা। আমার মনে হয় এটা কমন, যে 70% এবং 10%, 20%, এই যে আলাদা করে ফেলা হয় যে কোনটা ইনঅর্গানিক এবং কোনটা অর্গানিক, এই ভুলটা কিন্তু আমার প্রায়ই হয়ে যেত। আপনারা এটা একটু দেখে রাখবেন। এটা হচ্ছে যে ডেন্টিনের ক্ষেত্রে 70%ই ইনঅর্গানিক, আর এনামেলের ক্ষেত্রে কিন্তু এটা টোটাল, মানে 95 to 96% থাকে ইনঅর্গানিক, মানে আমরা জানি হাইড্রক্সি অ্যাপাটাইট থাকে। তো এইটাই হচ্ছে এনামেল এবং ডেন্টিনের কম্পোজিশন, কেমিক্যাল কম্পোজিশনটা একসাথে করে নিলে এটা খুব ভালোভাবে মেমোরাইজ করা যায়। ওকে, এখানে হচ্ছে কম্পোজিশনের মধ্যে আমরা সাধারণত পাই যে ইনঅর্গানিক, অর্গানিক, ওয়াটার। এখানে অপশনে আছে 70% ইনঅর্গানিক, 80% ইনঅর্গানিক। 80% এটা ফলস হবে। 90% কোলাজেন ইন অর্গানিক ফেজ, অর্গানিক যে ফেজ তার মধ্যে 90%ই কোলাজেন থাকে, এটা ট্রু হবে। নো লিপিড কন্টেন্ট, এটা ফলস, এখানে অবশ্যই লিপিড কন্টেন্ট থাকে। এবং ডেন্টিন সায়ালোপ্রোটিন, এটা হচ্ছে যে অর্গানিক যে ইনার, সাধারণত যে প্রোটিনের কথাটা বলা হচ্ছে, এই প্রোটিনটার মধ্যে কিন্তু অনেকগুলো ডেন্টিনের প্রোটিন আছে, সায়ালোপ্রোটিন, ফসফোপ্রোটিন, বোন মরফোজেনিক প্রোটিন, হ্যাঁ মানে লিস্টেড আছে অনেকগুলো প্রোটিন, এটা দেখে রাখবেন। তার মধ্যে ডেন্টিন সায়ালোপ্রোটিন একটা অন্যতম। এখানে আমি মোটামুটি কম্পোজিশনটা একটু তুলে দেওয়ার চেষ্টা করছি, যেটা হচ্ছে যে কেমিক্যাল কম্পোজিশনটা ইনঅর্গানিক 70%, অর্গানিক 20% অ্যান্ড ওয়াটার 10%। আর এখানে অর্গানিকের মধ্যে মূলত থাকবে কোলাজেন ফাইবার, ডেন্টিনের ক্ষেত্রে 135, এটা মনে রাখতে হবে। আর নন কোলাজেনাস ম্যাট্রিক্স প্রোটিন তো অনেকগুলো, আপনি চাইলে আসলে এতগুলো পড়তেও পারবেন না। তো সেক্ষেত্রে এই যে আহ, আমি একটু হাইলাইট করে দেওয়ার চেষ্টা করছি যেগুলো মোটামুটি মনে রাখার দরকার এগুলো। এটা আসলে কিছু পেজ নাম্বার এবং ফিগার নাম্বার চলে আসছে। নেক্সট কোশ্চেন, টারশিয়ারি ডেন্টিন। এটা আরেকটা টপিকসে আসলো। ডেন্টিনের যেমন আপনি কেমিক্যাল কম্পোজিশন, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক দেখলেন, এরপরেই কিন্তু ডেন্টিনের টাইপসগুলো সম্বন্ধে জানতে হবে, মানে খুব ডিপলি যেতে হবে এরকম না, কিন্তু প্রতিটা টাইপস, যে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোনটা কখন হচ্ছে, প্রাইমারিটা স্টার্টিং কখন, সেকেন্ডারির স্টার্টিং কখন, এবং টারশিয়ারি ওটা কি ফিজিওলজিক্যালি হচ্ছে নাকি কোনো প্যাথোলজিক্যাল স্টিমুলি আসার পর হচ্ছে, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। টারশিয়ারি ডেন্টিন অপশনগুলোতে আসি। প্রডিউসড ফিজিওলজিক্যালি, প্রডিউসড বাই স্টিমুলি, ফর্মিং সেলস আর ওডোন্টোপ্লাস্ট, কোয়ান্টিটি অফ ফর্মেশন ইজ রিলেটেড টু স্টিমুলি, নেমড অনলি রিয়াক্টিভ ডেন্টিন। প্রডিউসড ফিজিওলজিক্যালি, এটা তো প্রথমেই ফলস হবে, কারণ এটা প্রাইমারি এবং সেকেন্ডারি ফিজিওলজিক ডেন্টিন, কিন্তু টারশিয়ারি ডেন্টিনটা খুব সামান্য স্টিমুলি, মানে একেবারে যে হট কোল্ড যে স্টিমুলিটা সেটার জন্যও হতে পারে, অথবা মেকানিক্যাল কোনো এক্সপোজার সেটার কারণেও হতে পারে, কিন্তু টারশিয়ারি ডেন্টিনটা সাধারণত কোনো স্টিমুলি পাওয়ার পর তৈরি হয়। প্রডিউসড বাই স্টিমুলি, এটা ট্রু।
ফর্মিং সেলস আর ওডোন্টোব্লাস্ট, ডেন্টিন সবসময় ওডোন্টোব্লাস্ট তৈরি করে। আচ্ছা, সেকেন্ড আর একটা অপশন আছে, ডেন্টিন ওডোন্টোব্লাস্টই তৈরি করবে, তবে টারশিয়ারি ডেন্টিন তৈরির ক্ষেত্রে যখন অনেক এক্সটেন্সিভ স্টিমুলি হয়, এক্সটেন্সিভ যখন স্টিমুলি আসে, হিট কোল্ড বা কোনো ব্যাকটেরিয়া যেটা অ্যাটাক, তো তখন আমাদের ওডোন্টোব্লাস্ট সেলগুলো কিন্তু মোস্টলি ডাইড, অল, অল না, মোস্টলি, মোস্টলি যখন ওডোন্টোব্লাস্ট সেলগুলো মানে মারা যায়, এরা তো পোস্ট মাইটোটিক সেল, ওডোন্টোব্লাস্ট কিন্তু আরও ডিভাইড হয় না, তো ওগুলো যখন মারা যাবে তখন কিন্তু এই ডেন্টিন তৈরির জন্য এর নিচ থেকে আর একটা লেয়ার আসে, সেটার নাম হচ্ছে ওডোন্টোব্লাস্ট লাইক সেল। এই জন্য টারশারি ডেন্টিন ফর্মিং সেল অবশ্যই ওডোন্টোব্লাস্ট, কারণ এটা একটা সেকেন্ড অপশনে আসে যে ওডোন্টোব্লাস্ট লাইক সেল, সেটা হচ্ছে রিঅ্যাক্টিভ বা রিপেয়ারটিভ ডেন্টিন তৈরিতে। কোয়ান্টিটি অফ ফর্মেশন ইজ রিলেটেড টু স্টিমুলি, এটা ট্রু হবে, কারণ কতটুকু তৈরি হবে সেটা সাধারণত স্টিমুলির কীরকম হচ্ছে, যেমন খুব সামান্য স্টিমুলি হলে জাস্ট একটা সেকেন্ডারি ডেন্টিনের মতো চারপাশ দিয়ে একটা টারশিয়ারি ডেন্টিন তৈরি হয়ে যাবে এবং পাল্প প্রোটেকশন দিয়ে ফেলবে। কিন্তু যখন মানে খুব ভাইগোরাস স্টিমুলি যাচ্ছে, যে ওখানে অ্যাটাকটা এক্সটেন্সিভ হচ্ছে, তখন কিন্তু টারশিয়ারি ডেন্টিনও আস্তে আস্তে প্রোডাকশনটা বেড়ে যাবে। নেমড অনলি রিঅ্যাক্টিভ ডেন্টিন, এটা ফলস হবে, কারণ এখানে আমরা দুই টাইপের টারশিয়ারি ডেন্টিন পাই, একটা হবে রিঅ্যাক্টিভ আর একটা হবে রিপেয়ারেটিভ। নামের মধ্যেই টাইপটা বোঝানো আছে, রিঅ্যাক্টিভ মানে যেটা রিয়াকশনের কারণে হচ্ছে, আর রিপেয়ারেটিভ মানে যখন ওডোন্টোপ্লাস্ট সেলগুলো মারা যাচ্ছে নতুন আর একটা ডেন্টিন তৈরি হচ্ছে, সেটা হচ্ছে রিপেয়ারেটিভ। আমি জাস্ট এখানে এই লাইনটাই বুঝাইছি যে টারশারি ডেন্টিনটা দুইটা টাইপ হবে এবং প্রডিউসড ইন রিয়াকশন টু ভ্যারিয়াস স্টিমুলি, অ্যাডটিশন, ক্যারিজ হতে পারে অথবা রেস্টোরেটিভ কোনো ডেন্টাল প্রসিডিওর হতে পারে। অপশনের কথা, রেফারেন্সের কথা যদি বলি, টেন ক্যাট থেকে এই রেফারেন্সগুলো বা টারশারি ডেন্টিনের এই পার্টটা নেওয়া, টেন ক্যাটের টাইপসটা খুব সুন্দর দেওয়া, তবে আমি আপনাদেরকে বলবো বার্কোভিটসের ফিফথ এডিশন বা রিসেন্ট এডিশন যেটাই আসে, এগুলো আসলে পিডিএফও পাওয়া যায়, সবসময় যে বই কিনেই পড়তে হবে এরকম না। বার্কোভিটসে টারশিয়ারি ডেন্টিন, সেকেন্ডারি ডেন্টিন বা টারশিয়ারি ডেন্টিন, এটার খুব সুন্দর একটা ডেসক্রিপশন আছে, মানে এগুলো তো টেক্সট বুক, এগুলো আসলে এস্টাবলিশড এই ইনফরমেশনগুলো। তবে এখন যেহেতু মানে গুগল সার্চ করে বা আর্টিকেল দেখে অনেক কিছু বের করা যায়, কিন্তু সাধারণত হিস্টোলজিক্যাল যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলোতে কিন্তু টেক্সট বুক বা যেটা হচ্ছে একেবারে এস্টাবলিশড এই ইনফরমেশনগুলো দেওয়াটাই ভালো। বার্কোভিটসে হচ্ছে একেবারে বার্কোভিটসের শেষে যে ডেন্টিনোজেনেসিস চ্যাপ্টারগুলো আছে, ওইখানে যে আপনার সেকেন্ডারি ডেন্টিন বা টারশিয়ারি ডেন্টিন, এগুলো তো আসলে রুট ফর্মেশনের পরে তৈরি হয়, এই জন্য এগুলো সম্বন্ধে খুব সুন্দর করে বলা আছে আলাদাভাবে। ডেন্টিন ফর্মেশনের প্যাটার্ন, এটা ডেন্টিনোজেনেসিসের মধ্যেও আছে, আবার ডেন্টিন ফর্মেশনের যে একটা প্যাটার্ন, টেন ক্যাটে আলাদা করে একটা টপিকস দেওয়া আছে। Dentin formation have a pattern that include starts cap stage up to development. Main cells are amyloblast. Forming cells are come from ectomesenchyme. Mental dentin is fastly formed. Secondary dentin forms before root formation. এখানে অপশনগুলোতে আসেন, স্টার্ট বেল স্টেজ অফ টু ডেভেলপমেন্ট, আমরা জানি যে লেট বেল স্টেজ থেকে সাধারণত প্রথমে ওয়ান লেয়ার অফ ডেন্টিন তৈরি হয়, তারপর সেখানে এনামেল ফর্মেশন শুরু হয়। মেইন সেলস আর ওডোন্টোপ্লাস্ট, সো এটাও ফলস হবে। ফর্মিং সেলস আর কাম ফ্রম একটোমেজেনকাইম, ডেন্টাল ডেন্টিন তৈরির জন্য যে ওডোন্টোব্লাস্ট সেল আসে সেটা আসলে প্যাপিলারি সেল থেকে আসে, ডেন্টাল প্যাপিলাটা আসে একটোমেজেনকাইম থেকে। খুব ছোট্ট ছোট্ট কথা, এগুলো সুন্দর করে আপনারা চাইলে এক জায়গায় লিখেও রাখতে পারেন। মেন্টাল ডেন্টিন ইজ ফার্স্টলি ফর্মড, হ্যাঁ প্রথম মেন্টাল ডেন্টিন তৈরি হয়, এবং সেকেন্ডারি ডেন্টিন ফর্মস বিফোর রুট ফর্মেশন, এটা ফল, সেকেন্ডারি ডেন্টিন অবশ্যই রুট ফর্মেশনের পরে তৈরি হয়। আমি এখানে রেফারেন্সটা আসলে দিয়ে দিচ্ছি যে বার্কোভিটসের কথাটা বলা কেন, যে এটাকে আপনার আমি আসলে আলাদা করে কোনো পেজ নাম্বার দেই নাই, এটা চ্যাপ্টার 23, যেটা আপনারা চাইলে একবার রিডিং দিতে পারেন। চ্যাপ্টার 23তে ডেন্টিনোজেনেসিস সুন্দর করে বলা আছে, ওখানে ডেন্টিন ফর্মেশনের স্টেপগুলোও বলা আছে সিরিয়ালি আর কি। টেন কেটে
সবকিছু ঢালাও করে বলা, কিন্তু ওখানে আসলে ডেন্টিনোজেনেসিসের 5টা যে স্টেপ দেওয়া আছে এটা দেখলে অনেকটা ক্লিয়ার হয়, এবং ওখানে খুব সুন্দর করে সেকেন্ডারি ডেন্টিন, টারশারি ডেন্টিন এগুলো বলা আছে। এক্সপ্লানেশনটা এখানে দিয়ে দিচ্ছি, যেটা বেল স্টেজে হয়। এবং ডেন্টিন ফর্মেশনটা স্টার্ট হয় কোথা থেকে, যেখানে কাসপাল ডেভেলপমেন্টটা হবে, মানে ফিউসার কাস্প যেখানে তৈরি হয়। আমাদের কিন্তু ডেন্টিন বা এনামেল বলেন, সেটা কিন্তু স্টার্টিংই হয় যে ফিউসার কাস্প কোথা থেকে তৈরি হবে এভাবে। এবং এর স্টেপগুলো, এইটা আমি হচ্ছে একটু ইয়ে থেকেই তুলে দিয়েছি, মূলত 10 ক্যাটের যে লাইনগুলো ছিল সেখান থেকে তুলে দিয়েছি। কিন্তু এই জিনিসটা বারকোভিটসেও 5টা পয়েন্ট আকারেই দেওয়া আছে। একটা হবে ওডোন্টোব্লাস্ট ডিফারেন্সিয়েশন, মানে ওডোন্টোব্লাস্ট সেলটা যে আছে ওটা ডিফারেন্সিয়েশন হবে। তারপর ওডোন্টোব্লাস্ট কি করবে, যে প্রথম ডেন্টিন লেয়ার দিবে, তাহলে মেন্টাল ডেন্টিন ফর্মেশন। দেন মিনারেলাইজেশন, মিনারেলাইজেশন হয়ে যাওয়ার পরে রুট ফর্মেশন, এবং সেকেন্ডারি ডেন্টিন অলওয়েজ আফটার রুট ফর্মেশন। সো রুট ফর্মেশন হয়ে যাওয়ার পরে সেকেন্ডারি অ্যান্ড টারশিয়ারি ডেন্টিন ফর্মেশন। অ্যাবাউট ইনক্রিমেন্টাল গ্রোথ লাইন্স অফ ডেন্টিন, অনেকগুলো টপিকস আছে যেটা এনামেল এবং ডেন্টিন সেম, দুইটা হার্ট টিস্যুতে পড়া, অবশ্যই পড়া লাগে। একটা হচ্ছে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক, কেমিক্যাল কম্পোজিশন, এবং এই আর একটা ইনক্রিমেন্টাল লাইন্স। দুইটাতে কিন্তু খুব বেশি মিল নাই, এক হচ্ছে দুই জায়গাতেই নিওনাটাল লাইন আছে এটাই। কিন্তু এই লাইন্স যেটা, যে এনামেলের থেকে বা ডেন্টিন থেকে, দুই জায়গা থেকেই কিন্তু কোশ্চেনগুলো আসতে পারে। অপশন এ, রান রাইট অ্যাঙ্গেলস টু দ্য ডেন্টিনাল টিউবিউলস, generally mark the normal rhythmic pattern, daily rate of deposition 5 micrometer বা মিলিমাইক্রন যেটা বলে আর কি। ডেইলি রিদম ইন্ডিকেটস লাইন্স অফ ভন ইবনার, মানে কোনটা ডেইলি রিদম কোনটা উইকলি রিদম এবং অ্যামাউন্টটা কি, এটা খুব সুন্দর করে লিস্ট আপ করতে হবে। রেট অফ সেকেন্ডারি ডেন্টিন ডিপোজিশন ইজ স্লোয়ার। একটা ইনক্রিমেন্টাল গ্রোথ লাইন্স যেগুলো ডেন্টিন, এগুলো হচ্ছে ডেন্টিনাল টিউবিউলসের রাইট অ্যাঙ্গেলে যায় প্রথমত, তারপরে এটা কি হয়, নর্মাল রিদমিক প্যাটার্ন। ইনক্রিমেন্টাল লাইনটা কেন হচ্ছে, এটা তো গ্রোথ, মানে ডেন্টিন ফর্মেশন হচ্ছে একের পর এক, লেয়ার বাই লেয়ার, তাহলে এটা হচ্ছে নর্মাল রিদমিক প্যাটার্ন। এবং এটা হচ্ছে ডেইলি একটা হবে, উইকলি একটা হবে। তাহলে ডেইলি রিদম যেটা, সেটা ভন ইবনার বলা আছে, এটা ফলস হবে। এক্সপ্লানেশন দেওয়া আছে, ভন ইবনরটা হচ্ছে উইকলি রিদম। এবং এখানে আরেকটা ফলস ইনফরমেশন হচ্ছে ডেইলি রেট অফ ডিপোজিশন, এটা হলো 4 মাইক্রোমিটার। এটা এনামেল এবং রেন্টিন দুইটাতে একই হবে। রেট অফ সেকেন্ডারি ডেন্টিন ডিপোজিশন ইজ স্লোয়ার। ইনক্রিমেন্টাল গ্রোথ লাইনগুলো দেখলে বোঝা যায় যে এখানে আসলে সেকেন্ডারি ডেন্টিন ডিপোজিশনটা আস্তে আস্তে স্লো হয়ে যায়। রুট ডেন্টিন ফর্মেশন স্টার্টস উইথ, রুট ডেন্টিন ফর্মেশন খুব ছোট্ট করে 10 কেটে লেখা আছে এবং খুব গোছানো একটা লেখা, জাস্ট রুট ফর্মেশনের সময় কি কি হচ্ছে সেই বিষয়টা লেখা। আর রুট ফর্মেশন নিয়ে কিন্তু 3টা জায়গা থেকে আপনারা পড়তে পারেন। একটা হচ্ছে যে আপনি এই ডেন্টিনের মধ্যে পড়বেন রুট ডেন্টিন ফর্মেশন, আর একটা পয়েন্ট টুথ ডেভেলপমেন্টের মধ্যে পড়বেন রুট ফর্মেশন। ওকে, ওইদিকে নেক্সটে গেলে যখন সিমেন্টাম পড়বেন আর কি, সিমেন্টাম তো ডেন্টিন রুটের অংশ, কিন্তু ডেন্টিন এবং সিমেন্টাম দুইটাই। তাহলে যখন আপনি সিমেন্টাম ফর্মেশনটা পড়বেন, ডেন্টিনের উপর দিয়ে সিমেন্টাম ফর্মেশন হচ্ছে, তাহলে ওই সময়ও আপনি আরেকবার রুট ফর্মেশনের জায়গাটা পড়লেন। ওকে, আমরা রুট ডেন্টিন ফর্মেশনটা এখন দেখি। এখানে HERS ইনিসিয়েশন, এটা হচ্ছে হার্টউইকস এপিথেলিয়াল রুট শীথ, এটা সবাই জানেন অবশ্যই। এনামেল অর্গান ডিপ্লিশন, ওডোন্টোব্লাস্ট ডিফারেন্সিয়েশন, সিমেন্টোব্লাস্ট ডিফারেন্সিয়েশন, সেকেন্ডারি ডেন্টিন ডিপোজিশন। এই সিআরএস ইনিসিয়েশন, হ্যাঁ, এটা স্টার্ট হয় মূলত এই হার্টউইকস এপিথেলিয়াল রুট শীথ ইনিসিয়েশনের মাধ্যমে। এবং এনামেল অর্গান ডিপ্লিশন, এনামেল অর্গান ডিপ্লিশনের সাথে এর কোনো সম্পর্ক নাই, কারণ এনামেল অর্গান এনামেল ফর্মেশন করবে, তারপর এটা একটা সার্ভাইকাল লুপ তৈরি করবে, এবং তারপর এটা রুটকে ফর্মেশন হতে একটা ইনিশিয়েশন দিবে। সো এনামেল অর্গান ডিপ্লিশন হয়ে যাওয়ার কথা এখানে আসছেই না, এটা ফলস হবে।
ওডোন্টোব্লাস্ট ডিফারেন্সিয়েশন হবে, হ্যাঁ অবশ্যই ডেন্টিন ফর্মেশনের জন্য ট্রু। সিমেন্টোব্লাস্ট ডিফারেন্সিয়েশন এটা ফলস হবে, কারণ আমরা তো উল্লেখ করে দিয়েছি রুট ডেন্টিন ফর্মেশন, যদি এখানে রুট ফর্মেশন থাকে তাহলেই কিন্তু সিমেন্টোব্লাস্ট ডিফারেন্সিয়েশন অপশনটাও ট্রু হবে। কোশ্চেনটা খুব ভালো মতো দেখতে হবে। এখন হয়তো আপনার টপিক্সটা আলাদা, যে কারণে আপনি বুঝতে পারতেছেন যেখানে ট্যুর ডেভেলপমেন্ট নাই, কিন্তু যখন ওভারঅল ফাইনালে যখন পরীক্ষায় বসবেন তখন কিন্তু এভাবে এতটা আলাদা করে তো দেওয়া থাকবে না। সো কোশ্চেন পড়ে দেখাটা তখন খুবই প্রয়োজন। এই একটা রুট ফর্মেশন মোট 3টা চ্যাপ্টার থেকেই আপনার আসবে। সেকেন্ডারি ডেন্টিন ডিপোজিশন এটাও ফলস হবে, সেকেন্ডারি ডেন্টিন ডিপোজিশনটা রুট ফর্মেশনের পরে হয়। এক্সপ্লানেশন দেওয়া যে ACRST initiate odontoblast differentiation that form root dentin and secondary dentin deposit after root formation. রিগার্ডিং ডেন্টিনাল টিউবুলস এটা হচ্ছে মেন স্ট্রাকচারাল ইউনিট অফ ডেন্টিন। সো এটা ডেন্টিনাল টিউবুলস সম্পর্কে কিছু ইনফরমেশন অবশ্যই জানতে হবে। ডেন্টিনাল টিউবুলসটা দেখতে কেমন হয়, আর ডেন্টিনাল টিউবুলসের মধ্যে কিছু কন্টেন্ট থাকে। ডেন্টিনাল টিউবুলের একটা পাথ হয়ে থাকে, আর ডেন্টিনাল টিউবিউলটা মানে কি দিয়ে ফিল হয়, কখন এম্পটি থাকে, কখন অক্লুড হয়ে যায়, প্রত্যেকটাই একটা আলাদা আলাদা ফিচার। ওকে, ডেন্টিনাল টিউবিউলসের অপশনে কন্টেন্ট ওডোন্টোব্লাস্ট প্রসেস, ফলো অ্যান এস শেপেড কোর্স, মুভ টুয়ার্ডস দ্য এনামেল, নেভার ফিল উইথ ব্যাকটেরিয়া, লার্জার নিয়ার দ্য পাল্প। প্রথমেই আসেন কন্টেন্ট ওডোন্টোব্লাস্ট প্রসেস, এটা ট্রু। ফলো অ্যান এস শেপেড কোর্স, এটা ট্রু। মুভ টুয়ার্ডস দ্য এনামেল, এটা ফলস হবে। নেভার ফিল উইথ ব্যাকটেরিয়া, এটাও ফলস হবে। লার্জার নিয়ার দ্য পাল্প, এটা ট্রু। ডেন্টিনাল টিউবিউসগুলো পাল্প এরিয়াটা তো অনেক মানে পাল্প এরিয়াটা অনেক বেশি থাকে, এই জায়গায় হচ্ছে লার্জার থাকে, আস্তে আস্তে এটা কাস্পের দিকে গেলে বা সার্ভাইকাল রিজনে গেলে এটা ছোট হয়ে যায়। আচ্ছা, মুভ টুয়ার্ডস দ্য এনামেল, এটার এক্সপ্লানেশন হবে, এটা হবে মুভ টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য পাল্প। এটা হচ্ছে সেন্টার অফ দ্য পাল্পের দিকে সাধারণত টিউবুলসগুলো যায়। আর নেভার ফিল উইথ ব্যাকটেরিয়া, এটা ফলস হবে, এবং এটার এক্সপ্লানেশনটা হবে হচ্ছে যে যখন ক্যারিয়াস লেশন হয়, ক্যারিয়াস লেশন টিউবুলসগুলো ব্যাকটেরিয়া দিয়ে ফিল হয়ে যায়। আমাদের যখন দাঁতের সেন্সেশনগুলো নষ্ট হয়ে যায়, দাঁতের সেন্সেশনটা মানে কেন হয়, এটা তো আসলে ডেন্টিন থেকেই সেন্সিটিভিটিটা আসে, সেটা ওই ডেন্টিন টিউবুলসের জন্যই। তার মানে এই ডেন্টিনাল টিউবিউসগুলো যদি এই মাইক্রো অর্গানিজম বা ব্যাকটেরিয়া থেকে ফিল হয়ে যায়, তখন তো সাধারণত নার্ভগুলো আর কাজ করবে না, যে কারণে আমাদের সেন্সেশনটাও নষ্ট হয়ে যাবে। এখানে একটা ছবি দিয়ে দিচ্ছি আমি, এটা হচ্ছে ডেন্টিনাল টিউবিউসটা, হ্যাঁ। প্যাটেন্ট একটা টিউবের মতো ফাঁকা একটা জায়গায়, এখানে দুই পাশেই কিন্তু ডেন্টিন, একটা থাকবে পেরিটিউবুলার ডেন্টিন আর একটা থাকবে ইন্টারটিউবুলার ডেন্টিন। ঠিক আছে, এই যে ঠিক এর দুই পাশে যে এই যে পেরিটিউবুলার ডেন্টিন, এটা হচ্ছে মানে ডিপোজিশন এজের সাথে বাড়তেই থাকে, এবং এই ডিপোজিশন হতে হতে কিন্তু একসময় এটা অক্লুড করে, যে কারণে আমরা যেটা বলে থাকি যে সেকেন্ডারি ডেন্টিন ডিপোজিশন হয়ে যায়। তখন দেখা যাচ্ছে যে ক্যারিয়াস প্রোগ্রেস অত বেশি হয় না, ছোট্ট একটা ক্যারিস থাকলেও সেটা পাল্প পর্যন্ত যেতে অনেক সময় লেগে যায়। এটা মূলত এই কারণে, কারণ এই প্যাটেন্সিটা যত বেশি থাকবে, এখান দিয়ে তো মাইক্রো অর্গানিজম খুব ইজিলি যেতে পারবে। এই কারণে এটা ইয়াং এজে এটা সহজ হয়, এটা যত এজ বাড়তে থাকে, এই যে পেরিটিউবুলার ডেন্টিন মানে জমতে জমতে একসময় কিন্তু ডেন্টিনাল টিউবগুলো অক্লুড হয়ে যায়। ওকে, এটার আবার আলাদা টার্ম আছে, স্ক্লেরোটিক ডেন্টিন। আমি এখানে একটা হচ্ছে কন্টেন্ট অফ ডেন্টিনাল টিউবিউলস, এটা হচ্ছে আসলে কয়েকটা 2-3টা বইয়ের মতামত নিয়েই লেখা। কয়েকটা আছে, আমরা কিন্তু ডেন্টিনাল ফ্লুইড পর্যন্ত যাই, ওডোন্টোব্লাস্ট প্রসেস, তারপরে খুব কষ্ট করে আরেকটা জিনিস মনে রাখি যে কিছু নার্ভ ফাইবার সেন্সিটিভিটি করে যেহেতু, কিন্তু এখানে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের প্রসেস থাকে, প্রসেস অফ অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, মানে এরাই কিন্তু মাইক্রো অর্গানিজমের সাথে কাজ করে। আচ্ছা, আর একটা থাকে যে ইন্ট্রাটিউবুলার, বা এই যে আমি যেটা বলছিলাম পেরিটিউবুলার ডেন্টিন, এটা তো ফর্মেশন চারপাশে হতেই থাকছে, এটা অলরেডি টিউবুলেই যায়,
এবং আরেকটা জিনিস থাকে ল্যামিনা লিমিট্যান্স। এটা আসলে একটা মেমব্রেন জাতীয়, মানে এটা লেস ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, কিন্তু ল্যামিনা লিমিট্যান্স আপনাকে একটা অপশনে দিয়ে দিলে তো তখন যে খুব একটা অপরিচিত শব্দ মনে হবে। এটা আপনারা লিখে রাখতে পারেন অবশ্যই। কন্ট্রোল লাইন্স অফ ওয়েন: associated with primary curvature, associated with secondary curvature. White type is neonatal line, easily found in cross section and deficiencies in mineralization. কন্ট্রোল লাইন অফ ওয়েন, এটা হচ্ছে ডেন্টিনের যে লাইনগুলো আছে সেটা কিছু লাইন থাকে প্রাইমারি কার্ভেচারের সাথে এবং কিছু লাইন থাকে সেকেন্ডারি কার্ভেচারের সাথে। আর কন্ট্রোল লাইন অফ ওয়েনটা হচ্ছে সেকেন্ডারি কার্ভেচারের সাথে। এটা হচ্ছে ওয়াইড টাইপ ইজ নিওনাটাল লাইন। এই কন্ট্রোল লাইন এর মধ্যে যেটা সবচেয়ে ওয়াইড অংশটা থাকে ওটাই নিওনাটাল লাইন, মানে আমার হচ্ছে বিফোর বার্থ ডেন্ট ইনফরমেশন, আফটার বার্থ ডেন্ট ইনফরমেশন, এই দুইটার মাঝে যে লাইনটা থাকে। ইজিলি ফাউন্ড ইন ক্রস সেকশন, এটা ফলস হবে কারণ এটা ইজিলি ফাউন্ড ইন লঙ্গিটিউডিনাল সেকশন। এটা চিন্তা করে দেখেন যে ক্রস সেকশন মানে লাইনগুলো তো লম্বা লম্বা থাকবে, তো সেক্ষেত্রে ক্রস সেকশন করলে তো এটা দেখা যাবে না। এটা হচ্ছে লঙ্গিটিউডিনাল সেকশনে দেখা যাবে। ডেফিসিয়েন্সিস ইন মিনারেলাইজেশন, এই যে কন্ট্রোল লাইনগুলো তৈরি হয় এটা মূলত মিনারেলাইজেশনের ডেফিসিয়েন্সির জন্য তৈরি হচ্ছে। এখানে আমি একটা ছবি দিয়ে দিছি, বারকোভিটস থেকেই দেওয়া ছবিটা। এই যে লাইনগুলা, এগুলো হচ্ছে কন্ট্রোল লাইন। মানে এটা তো আসলে লঙ্গিটিউডিনাল সেকশন করা, এখানে এনামেল, এখানে ডেন্টিন, ক্রস সেকশনাল লাইনগুলো আসে না। আর এই যে অসংখ্য দেখা যাচ্ছে এগুলো কিন্তু ডেন্টিনাল টিউবিউলস। গ্রানুলার লেয়ার অফ টমস, এটা ডেন্টিনের পার্ট এবং অবশ্যই সিমেন্টামেরও একটা পার্ট, দুইটা জিনিসের ঠিক মাঝখানে থাকে। এটা সম্পর্কে কিছু ইনফরমেশন আছে। সিন আন্ডার ট্রান্সমিটেড লাইট ইন গ্রাউন্ড সেকশন, associated with hypermineralized area, associated with hypomineralized area, found in coronal and root dentin, is special arrangements of collagen matrix. আমাদের এই গ্রানুলার লেয়ার অফ টমস এটা সাধারণত ট্রান্সমিটেড লাইটে দেখা যায়, গ্রাউন্ড সেকশন করে ট্রান্সমিটেড লাইটে দেখা হয়। এবং কিছু মানে এর নাম যে গ্রানুলার লেয়ার, কারণ এই টমস সাহেব এটা বের করছেন যে ছোট ছোট গ্রানুলের মতো কিছু অ্যারেঞ্জমেন্ট দেখা যায়, এই কারণে এটার নাম গ্রানুলার লেয়ার অফ টমস। এটা অবশ্যই হাইপোমিনারেলাইজড এরিয়া, এই যে ছোট ছোট যে ডিস্কিট যে একটা ক্যালসিফাইড মাছের মতো তৈরি হয়, এটার যে মিনারেলাইজেশনটা ঠিক মতো এই জায়গাটাতে হয় না এই কারণে। ফাউন্ড ইন করোনাল অ্যান্ড রুট ডেন্টিন, আমি এটা আগেই বললাম যে এটা ডেন্টিন এবং সিমেন্টামের মাঝখানে, তার মানে এটা অবশ্যই শুধু রুট ডেন্টিনে হবে। ইজ স্পেশাল অ্যারেঞ্জমেন্ট অফ কোলাজেন ম্যাট্রিক্স, এখানে এটা ফলস হবে কারণ এই গ্রানুলার লেয়ার অফ টমস এটা হচ্ছে লেয়ারটা খুব আলাদাভাবে কেন তৈরি হচ্ছে, ডেন্টিন এবং সিমেন্টামের মধ্যে খুব ছোট্ট একটা জায়গা, এর একটা কারণ এটা হাইপোমিনারেলাইজেশন হচ্ছে। এবং এখানে কোলাজেন এবং নন কোলাজেনাস যে ম্যাট্রিক্স প্রোটিনগুলো আছে সেটার একটা অ্যারেঞ্জমেন্ট, একটা আর একটার সাথে ঠিক যে জায়গাটা মিশতেছে, মানে অ্যারেঞ্জমেন্ট যেটা একটার পর একটা সিরিজ আকারে, ওই জায়গাটা হচ্ছে গ্রানুলার লেয়ার। এখানে আমি একটা ছবি অ্যাড করছি যে গ্রানুলার লেয়ারটা দেখতে কিন্তু ঠিক এরকম হবে, মানে খুব সুন্দর আর কি। লঙ্গিটিউডিনাল একটা সেকশন করলে এটা আসলেই বোঝা যায় যে এই পাশে ডেন্টিন থাকবে, এই রুটের এই জায়গাটা সিমেন্টাম থাকবে এবং ঠিক মাঝখান দিয়ে যে ছোট ছোট গ্রানুলের মতো থাকবে। আমার কাছে মনে হয় যে হিস্টোলজিটা আসলে ছবি দেখে পড়ার জিনিস, কারণ আপনাকে খুব মানে শর্ট কিছু ইনফরমেশন মাথায় রাখতে হবে এবং ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে চিন্তা করলে মনে আসে। আর অনেক বড় একটা ডেসক্রিপশন থেকে আমরা সাধারণত যখন রিটেনের কোনো কোশ্চেন লিখি যে অনেক কিছু পড়া থাকলো সেখান থেকে কিছু লিখতেছে, কিন্তু এমসিকিউ বা এই যে সিঙ্গেল বেসড অ্যান্সারের মতো যে টাফ সাধারণত এই কম্পিটিটিভ এক্সামিনেশনগুলোতে আমাকে খুব শর্ট টাইমে শর্ট একটা গ্রানুলার লেয়ার অফ টার্মস এই কথাটা বলতে আপনার মাথার মধ্যে এটা সম্পর্কে কিছু ইনফরমেশন চলে আসবে। তো এই জাতীয় চিন্তা ভাবনা করলে আসলে ফিগারগুলো কিন্তু বেশ কাজে লাগে। ওকে, আমরা পাল্পের পার্টে চলে আসছি। কম্পোজিশন অফ পাল্প:
Composition of pulp includes cells, fibers, collagen 2 fiber in extracellular matrix, epithelial tissue component, connective tissue component. এই কম্পোজিশন অফ পাল্প এই বিষয়টা কিন্তু কোথাও খুব একেবারে যে সুন্দর করে লিস্টেড দেওয়া আছে এরকম কিছু কিন্তু না। অরব্যান্সে হয়তো একটু দেওয়া আছে, কিন্তু টেন ক্যাটস বা বার্কোভিটস যে বইয়ের কথাই বলেন যে এটা কিন্তু সিরিয়ালে একের পর এক লেখা আছে। তো এটা আপনাকে একটু ওই জায়গা থেকে ম্যানেজ করে এক জায়গায় করে ফেলতে হবে লেখাগুলো, যেমন একটা সেলস আলাদা করে অপশন দিয়ে পরপর অনেকগুলো সেলের বর্ণনা আছে, আপনি ওগুলো লিখে ফেললেন কয়টা সেল। ফাইবার অপশন দিয়ে অনেকগুলো ফাইবারের কথা লেখা আছে, এবং যেখানে সেলস থাকছে ফাইবারস থাকছে, ফাইবারস মানে অবশ্যই কোলাজেন ফাইবার। এবং এর বাইরে কিন্তু কিছু জিনিস থাকে, সেটা হচ্ছে গ্রাউন্ড সাবস্ট্যান্স বলা, যেটা গ্রাউন্ড সাবস্ট্যান্স। এবং অবভিয়াসলি পাল্পে কি থাকবে আমাদের, নার্ভ, ভেসেল, লিম্ফ্যাটিক্স, যেটা হচ্ছে কানেকটিভ টিস্যু কম্পোনেন্ট। তাহলে অপশনগুলোর মধ্যে ট্রু কোনটা হবে? সেলস হবে, ফাইবারস হবে, কানেকটিভ টিস্যু কম্পোনেন্ট হবে। আর কোলাজেন ফাইবার থাকে কিন্তু টু না, এই কারণে এটা ফলস হবে, এবং এপিথেলিয়াল টিস্যু কম্পোনেন্ট এটা ফলস। এখানে এক্সপ্লানেশনটা দেওয়া আছে। আমি কিন্তু সেলসের মধ্যে ইনফ্লামেটরি সেলসের ব্যাপারটাও এখানে তুলে দিয়েছি। ইনফ্লামেটরি সেলসের মধ্যে ম্যাক্রোফেজ, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট এগুলো সবই থাকবে। আনডিফারেন্সিয়েটেড মেজেনকাইমাল সেল, পাল্প স্টেম সেল, ইনফ্লামেটরি সেল। পাল্প ওডোন্টোব্লাস্ট ডেন্টিন ফর্মেশন করে, বাট ওডোন্টোব্লাস্ট ইজ দ্য মেইন সেল অফ পাল্প। ফাইব্রোব্লাস্ট, পাল্পে এটার কাজ কি? পাল্প তো একটা ম্যাট্রিক্স, তাই না, একটা সফট একটা কানেকটিভ টিস্যু। তো এটার মধ্যে কিন্তু ফাইব্রোব্লাস্টটাই থাকে, এর যে ম্যাট্রিক্সটা কোলাজেন যে অংশটা এটা কিন্তু ফাইব্রোব্লাস্ট থেকে আসে। আনডিফারেন্সিয়েটেড মেজেনকাইমাল সেল, এর কাজটা কি? ওডোন্টোব্লাস্টের ক্ষেত্রে আমি একটা কথা বলছিলাম যে ডেন্টিন ফর্মেশনটা কিন্তু সেকেন্ডারি ডেন্টিন, টারশিয়ারি ডেন্টিন, স্টিমুলি, ওডোন্টোব্লাস্ট সেল কিছু নষ্ট হয়ে যাচ্ছে, তখন হচ্ছে আবার কিছু ওডোন্টোব্লাস্ট লাইক সেল লাগবে নতুন একটা হচ্ছে রিপেয়ারেটিভ ডেন্টিনের জন্য। তখন কারা থাকে? এই আনডিফারেন্সিয়েটেড মেজেনকাইমাল সেলসগুলো তখন ওইখানে যে কাজ করে। পাল্প স্টেম সেল, পাল্প স্টেম সেল, স্টেম সেল কিন্তু অবশ্যই আপনারা খুবই ইম্পর্টেন্স দিয়ে পড়বেন, কারণ এখন খুব মানে হাইপড একটা টপিকস হলো স্টেম সেল। আমাদের বডির সাধারণত যেসব জায়গাগুলো রিপেয়ার হয়, রিজেনারেটিভ প্রসেস থাকে, সেখানে কিন্তু স্টেম সেল থাকে। তো এই টুথের ক্ষেত্রে কিন্তু এখনো আমাদের রিজেনারেশন এই প্রক্রিয়াটা আনা সম্ভব হয়নি, যে দাঁতটা নষ্ট হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, হ্যাঁ ওইটাকে আমরা আবার বানাবো। তো এক্ষেত্রে কিন্তু অন্যান্য এরিয়াগুলোতে আমাদের বডির অন্যান্য পার্টসে কিন্তু স্টেম সেল দিয়ে এই কাজগুলো করানো হয়। এখন কিন্তু এই টুথের মানে পাল্প বা পেরিওডন্টাল এই স্টেম সেলগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এই কারণেই যে বিভিন্ন রিসার্চাররা এটা বের করার চেষ্টা করছে যে আমাদের টুথের ক্ষেত্রেও এই স্টেম সেলগুলো কাজে লাগানো যায় কিনা। সো এটা কিন্তু এখন জানতে হবে। এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স, সেলস একটা পার্ট, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স একটা পার্ট, কানেকটিভ টিস্যু কম্পোনেন্ট একটা পার্ট। এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সের মধ্যে কিন্তু ফাইবারস থাকবে, আপনি গ্রাউন্ড সাবস্ট্যান্স বা এইগুলা এই হাবিজাবি এগুলো মনে রাখার দরকার নাই, কিন্তু এই যে ফাইবার থাকবে, কোলাজেন ফাইবার টাইপ 1 এবং 3, আমরা অপশনে মনে হয় 2 দিছিলাম। হ্যাঁ, জাস্ট এগুলোই খেয়াল রাখতে হবে যে ডেন্টিনে কোনটা থাকছে, পাল্পে কোনটা থাকছে। 1 এবং 3 থাকবে। আর কানেকটিভ টিস্যু ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ব্লাড ভেসেল থাকবে, নার্ভস থাকবে, লিম্ফ্যাটিক্স থাকবে। সেলস অফ পাল্প, পাল্পের সেলস কতগুলো থাকে এটা আমরা আগেই দেখলাম। এখানে অপশনগুলো হচ্ছে ফাইব্রোব্লাস্ট, ওডোন্টোব্লাস্ট, অস্টিওব্লাস্ট, ম্যাক্রোফেজ, ওডোন্টোক্লাস্ট। ফাইব্রোব্লাস্ট 2 হবে, ওডোন্টোব্লাস্ট 2 হবে, হ্যাঁ অস্টিওব্লাস্ট কিন্তু পাল্পের মধ্যে থাকে না। তবে অস্টিওব্লাস্ট বোন সেলস অবশ্যই, কিন্তু এটা কিন্তু পেরিওডন্টাল লিগামেন্টের সেল। ম্যাক্রোফেজ থাকবে, এটা কিন্তু ইনফ্লামেটরি সেল হেডলাইনের থেকে ম্যাক্রোফেজটা নেওয়া। ওডোন্টোক্লাস্ট এটা ফলস। সেলসগুলো আমি আরেকবার লিখে দিয়েছি, এগুলো আসলেই মানে মেমোরাইজ করা খুবই প্রয়োজন এই কারণে। প্রপার্টিস অফ আনডিফারেন্সিয়েটেড মেজেনকাইমাল সেল, can differentiate into fibroblast, remains in cell region of pulp,
Large rounded cell, reduced in aging pulp, no role in regeneration. এখানে আপনাকে পয়েন্টগুলো সব পড়ে পড়ে দেখতে হবে যে আনডিফারেন্সিয়েটেড মেজেনকাইমাল সেল কি কি কাজ করতে পারে। খুব ছোট্ট, মানে এগুলো ডেসক্রিপশন বইতেও খুবই ছোট্ট করেই দেওয়া আছে। এটা হচ্ছে এটা ডিফারেন্সিয়েট করবে ফাইব্রোব্লাস্ট বা ওডন্টোপ্লাস্টে। আনডিফারেন্সিয়েটেড মেজেনকাইমাল সেল এটা কোথায় থাকবে? সেল রিজনে। এটা লার্জ রাউন্ডেড সেল। এটা অবশ্যই ফলস হবে, কারণ এখানে আনডিফারেন্সিয়েটেড মেজেনকাইমাল সেল বলা আছে। আনডিফারেন্সিয়েটেড মানে ওর তো কোনো চেহারা থাকবে না। এটার একটা সুন্দর কথা আছে যে অনেক মানে কি অনেকগুলো হাত পা সহ, মানে ওর নিজস্ব আকৃতির কোনো চেহারা থাকে না। রেডিউসড ইন এজিং পাল্প। এজিং পাল্পে মানে পাল্পের যত এজ হয় পাল্পের ভলিউম কমে যায়। এটার সাথে সাথে এই আনডিফারেন্সিয়েটেড মেজেনকাইমাল সেলগুলো কমে যায়। এটা কমে যাওয়া মানে কি যে ওডোন্টোব্লাস্ট ফাইব্রোব্লাস্ট মানে এগুলো যে ডিফারেন্সিয়েট হবে সেই অংশটা কমে যাচ্ছে। তার মানে কি পাল্পের রিজেনারেশনের যে পাওয়ারটা থাকছে সেটাও কমে যাচ্ছে। তাহলে রিডিউসড ইন এজিং পাল্প এটা ট্রু। তো এটা ট্রু হওয়ার অর্থ কিন্তু নো রোল অফ রিজেনারেশন, এটা ফলস। কারণ এটা তো রিডিউসড হতে হতে রিজেনারেশনটাও আস্তে আস্তে রিডিউসড হয়ে যাবে। এটা এক্সপ্লানেশন। এই কথাটাই আর কি একটু সুন্দর করে বলা যে ইট রিপ্রেজেন্ট এ পুল ফ্রম হুইচ কানেক্টিভ টিস্যু সেলস আর ডিরাইভড। এই যে আমি যেটা বলছিলাম যেটা হচ্ছে লার্জ পলিহেড্রাল সেল পসেসিং এ লার্জ সেন্ট্রালি প্লেসড নিউক্লিয়াস। আপনার লার্জ পলিহেড্রাল সেল এটা জানলেই হবে। Older pulp, they diminish. This reduction, along with other aging factor, reduce the regeneration potential of pulp. About cell-free zone of pulp. Cell-free zone of pulp, অপশনগুলো হচ্ছে lies beneath the cell-rich zone. Named zone of Will, devoid of nerves and fibers, contains plexus of Rashko, devoid of cells. এখানে ট্রু ইনফরমেশন হচ্ছে এটার নাম জোন অফ উইল, contains plexus of Rashko and devoid of cells. Cell-free zone, devoid of cells, but not devoid of nerves and fibers. এখানে সেলটা থাকে না, এখানে অল্প কিছু অ্যাডিপোস টিস্যু থাকে এবং কিছু নার্ভ বা ফাইবারগুলো থাকে। সেল ফ্রি জোন, আপনারা জোনের এই পাল্পের কিন্তু জোনটা পড়তে হবে। পাল্পের হচ্ছে জোনের যে সিকোয়েন্সটা, প্রথমে ওডোন্টোব্লাস্ট, তারপরে সেল ফ্রি, তারপর সেল রিস, আর শেষে এসে পাল্প কোর, কোর ম্যাটেরিয়াল যেটা। তাহলে সেল রিস জোন কিন্তু ওডোন্টোব্লাস্টের নিচে থাকবে, সেল রিস জোনের উপরে থাকবে। ডিভাইড অফ সেলস, ফুল অফ নার্ভ অ্যান্ড ভেসেলস। এই ছবিটা দেখবেন, এটা 10 ক্যাট থেকে নেওয়া। খুব সুন্দর করে দেখানো, দেখেন ওডোন্টোব্লাস্ট। এই যে প্রসেসগুলো উঠে গেছে, মানে এখানে আপনি অনেকগুলো অ্যান্সার একসাথে পাবেন। এক হচ্ছে এই যে 4টা জোন। আচ্ছা, আরেকটা জিনিস হলো এই যে ওডোন্টোব্লাস্ট লার্জ একটা সেল প্রসেস যাচ্ছে, তারপরে ব্রাঞ্চিং হচ্ছে। ব্রাঞ্চিংটা কোথায় হচ্ছে এটা ভালো করে খেয়াল করেন, এটা কিন্তু ডেন্টিনে যে হচ্ছে। হ্যাঁ, এটা যেতে যেতে মোটামুটি ডেন্টিনো এনামেল জাংশন পর্যন্ত চলে যাবে। এই যে লং একটা প্রসেস চলে যাচ্ছে ডেন্টিনে, এই অংশটা কিন্তু ডেন্টিনের টিউবুল। এই যে ফাঁকাগুলা দিয়ে, এই ডেন্টিনাল টিউবুলের ফাঁকাগুলা দিয়ে কিন্তু এই প্রসেসগুলো উঠে যাচ্ছে। ওডোন্টোব্লাস্টগুলো পরপর আছে, সবগুলো কি ডিফারেন্সিয়েট হয়েছে? এখানে হয় না। এই যে কিছু কিছু ওডোন্টোব্লাস্ট কিন্তু থেকে গেছে, যেগুলো পরবর্তীতে ওডোন্টোব্লাস্ট লাইক সেল হিসেবে কাজ করবে। ওডোন্টোব্লাস্টের ঠিক নিচে সেল ফ্রি জোন, এই জায়গাটা দেখেন যে এই জায়গাটা কোনো সেল নাই, এগুলো কিন্তু কিছু অ্যাডিপোস টিস্যু দেখা যাচ্ছে। আর হচ্ছে যে কিছু কি থাকবে, এই যে রেড ব্লু যেগুলো নার্ভস অ্যান্ড ভেসেলস থাকবে। ঠিক তারপরেই কিন্তু সেল রিজন। সেল রিজন মানে কি ওইখানে অনেকগুলো সেল থাকবে, আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ফাইব্রোব্লাস্ট। এবং কিছু ওই যে পলিহেড্রাল সেল থাকবে, আনডিফারেন্সিয়েটেড মেজেনকাইমাল। এটার পরে মূলত পাল্প কোরটা থাকবে। Odontoblasts properties সম্বন্ধে আসি। Odontoblasts have some properties like post-mitotic cell don't divide, contain a long process, have no small branches, and organelles are more inactive cell.
ওডোন্টোব্লাস্ট পোস্ট মাইটোটিক সেল, কারণ এটা হচ্ছে প্যাপিলারি, ডেন্টাল প্যাপিলা থেকে মাইটোটিক ডিভিশন হয়ে ওডোন্টোব্লাস্ট তৈরি হয়েছে। দুইটা লেয়ার হবে, একটা লেয়ার ঠিক এই যে এনামেলের ঠিক সমানে সমানে থাকবে, ওটা ওডোন্টোব্লাস্ট যেটা তৈরি হচ্ছে, ওটা দিয়েই ডেন্টিন ফর্মেশন হচ্ছে, এবং নিচে আরেকটা লেয়ার থেকে যায়। ও তো ইনিসিয়েশন পায় না অ্যামিলোব্লাস্ট থেকে, এই কারণে ও কোনো কিচ্ছু করে না, ও ওভাবেই থেকে যায়, অনেকটা ওই যে আনডিফারেন্সিয়েটেড টাইপ আর কি, ওভাবেই থেকে যায়। এবং একটা সময়ে কি হয় যে ওটাই আবার আমাদের টারশিয়ারি ডেন্টিন তৈরিতে, যদি সব ফার্স্ট মানে এই যে প্রথম লাইনে যে ওডোন্টোব্লাস্ট, এরা সব যদি ডেড হয়, মানে মোটামুটি অ্যাভারেজ ম্যাক্সিমাম যদি ডেড হয়, তখন আবার নিচ থেকে ওডোন্টোব্লাস্ট লাইক সেল কাজ করে। কিন্তু এই ওডোন্টোব্লাস্টের পর এ কিন্তু আর ডিভাইড হয় না, এই কারণে এটা পোস্ট মাইটোটিক সেল ট্রু, ডোন্ট ডিভাইড ট্রু, কন্টেন এ লং প্রসেস ট্রু, হ্যাভ নো স্মল ব্রাঞ্চেস এটা ফলস, অনেকগুলো স্মল ব্রাঞ্চেস থাকে, এবং অর্গানালিজ আর মোর ইন অ্যাক্টিভ সেল। সেল যখন অ্যাক্টিভ হয়, আপনারা এই এই ছবিটাতেও দেখতে পারেন, এটা তো আসলে অ্যাক্টিভ, মানে এটা কিন্তু অ্যাক্টিভ অবস্থায়, এই যে ব্রাঞ্চগুলো সব আছে ডেন্টিন, এখানে পাল্প, মানে এটা ফুল তো টুথ ফর্মেশন হয়ে গেছে, তারা অ্যাক্টিভ ফেজে আছে। অ্যাক্টিভ ফেজে যখন থাকে তখন কিন্তু সেলের মধ্যে অর্গানালিসগুলো অনেক বেশি থাকে। তারপরে হচ্ছে নিউক্লিয়াসটা যেদিকে ডেন্টিন ফর্মেশন হবে, যেদিকটা ডেন্টিন ফর্মেশন হবে নিউক্লিয়াসটা তার অপোজিটে যাবে। তারপরে অর্গানালিসগুলো ওই ফর্মেশনের জায়গাতে চলে যাবে প্রোটিন সিক্রেশনের জন্য। এই যে একটা যে অর্গানালি যে পাশাপাশ করে যে সুন্দর একটা সিরিজ তৈরি করে, এটার নাম হচ্ছে পোলারাইজেশন। এই কারণে অ্যাক্টিভ সেলটা পোলার থাকে এবং অর্গানালিসগুলো অনেক বেশি থাকে। এখানে শুধু একটাই ফলস হবে, নো স্মল ব্রাঞ্চেস, এটারও এক্সপ্লানেশন দিয়ে রাখছি। সেটা হলো অনেকগুলো স্মল ব্রাঞ্চ থাকবে, এবং ওরা কিন্তু কি করে যে অ্যাডজাসেন্ট ওডোন্টোব্লাস্ট এবং অন্যান্য অ্যাডজাসেন্ট যে ফাইব্রোব্লাস্ট মেজেনকাইমাল সেল, প্রত্যেকের সাথে এগুলা হচ্ছে ছোট ছোট ব্রাঞ্চগুলো কিন্তু। এই ছবিটা আসলে বার্কোভিটস থেকে নেওয়া, মানে কিছু কিছু খুব সুন্দর ছবি বার্কোভিটসে দেওয়া, এবং আমার কাছে মনে হলো এটার ওডোন্টোপ্লাস্টের একটা আমি অবশ্য বার্কোভিটসের রেফারেন্স দিছি, এর যে সুন্দর একটা ডেসক্রিপশন আছে খুব শর্টে আর কি, এটা সুন্দর আছে বার্কোভিটসে। আপনারা পিডিএফ নিয়েও পড়তে পারেন, কারণ বেশিরভাগই ছবি বা খুব শর্ট একটা ডেসক্রিপশন লাগবে, সবসময় বই লাগবে এরকম না, বা দেখা যাচ্ছে অন্য কোনো কারো কাছ থেকে বই নিয়ে অল্প কিছু ছবি তুলে রাখতে পারেন। তবে 10 ক্যাটটা কিন্তু একেবারেই মানে ফাস্ট, বা এখনো পর্যন্ত মানে আমরাও সাধারণত এমডিতে আসার পরে যে বিভিন্ন স্যারদের ক্লাস করি, বা এক একজনের পড়ানোর স্টাইল এক এক রকম, মানে প্রত্যেকেই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই 10 ক্যাট ফলো করে। এখানে আসলে কিছু এস্টাবলিশ ইনফরমেশন আছে। এটা সম্ভবত 9th এডিশনের পরে 10th এডিশনটা হয়তো বাজারে আসতেও পারে। আর এটা যে সাউথ এশিয়ান সেকেন্ড এডিশন, যেটা এইটা অ্যাভেলেবেল এখন পাওয়া যায়, এটা কিন্তু বেশ ভালো, খুব বেশি ইনফরমেশন গ্যাপ নাই, তারপরেও নিউ এডিশন পড়াটাই ভালো। ওডোন্টোব্লাস্ট সেলের এই যে ছোট ছোট প্রসেস, এটা হচ্ছে পাশের ওডোন্টোব্লাস্টের সাথে, আর এটা হচ্ছে নিচের অন্যান্য সেলের সাথে। এটা একটা নার্ভ ফাইবার উঠে গেছে, আর এখানে অর্গানালিস গুলো এইদিকে চলে গেছে, এবং এটা অনেক নিউমেরাস যেহেতু সিক্রেটরি ফেজে আছে। ফাইব্রোব্লাস্ট ইন দ্য পাল্প, পাল্পের আরেকটা সেল এটা, গ্রেটেস্ট ইন নাম্বার, ফর্ম সেল ফ্রি জোন, ফর্ম অ্যান্ড মেইনটেইন দ্য ম্যাট্রিক্স, রাউন্ড ইন শেপ, ফর্ম কোলাজেন অ্যান্ড গ্রাউন্ড সাবস্টেন্স। ফাইব্রোব্লাস্টের কাজ কি? কোলাজেন ফর্মেশন। ফাইব্রোব্লাস্টের কাজ ম্যাট্রিক্স ফর্মেশন, ম্যাট্রিক্স ফর্মেশন, ম্যাট্রিক্স ডিগ্রেডেশন। এটা যেখানেই থাকুক, ও পাল্পে থাকবে, ও পিডিএলে থাকবে, ও বোনে থাকবে, মানে যেখানেই থাকবে, ও ফাইব্রোব্লাস্টের কাজ হলো ম্যাট্রিক্স ফর্মেশন। এটা মাথায় রাখেন, এ কোলাজেন ফর্মেশন করবে, এ হচ্ছে মানে কোলাজেনাস নন কোলাজেনাস, এ ম্যাট্রিক্স ফর্মেশন করবে, ম্যাট্রিক্স ডিগ্রেডেশন করবে, সবই করবে। এখানে হচ্ছে গ্রেটেস্ট ইন নাম্বার, এটা ট্রু। সেলফ রিজন অবশ্যই না, সেল রিজন। ফর্ম অ্যান্ড মেইনটেইন ম্যাট্রিক্স, এটা ট্রু হবে। রাউন্ড শেপ নো, এটা হচ্ছে ফাইব্রোব্লাস্টটা দেখতে কিরকম, হচ্ছে একটু ওই যে স্পিন্ডল শেপেড ফ্ল্যাটেন্ড। আর ফর্ম কোলাজেন অ্যান্ড গ্রাউন্ড সাবস্টেন্স, এটা ট্রু। অবশ্যই সেল রিজন এটা। আর আমি একটু এটাও উল্লেখ করে দিচ্ছি, যেটা ফ্ল্যাট এন্ড স্পিন্ডেল শেপেড সেলস, ডেন্স নিউক্লিয়াস, আপনি ফ্ল্যাট এন্ড স্পিন্ডেল শেপেড এইটুকুই যথেষ্ট। স্টেম সেলস অব দ্য পাল্প,
have a self-renewal capacity, can differentiate into odontoblast, need appropriate environmental condition, no role in bone generation, no capacity to give rise to osteoblast. অবশ্যই সেলফ রিনিউয়াল ক্যাপাসিটি, এই কারণেই স্টেম সেলগুলো রাখে। আমরা সাধারণত বলি যে প্লুরিপটেন্ট স্টেম সেল। ক্যান ডিফারেন্সিয়েট ইনটু ওডোন্টোব্লাস্ট, হ্যাঁ এটা পাল্পের স্টেম সেল, পাল্পের সব সেলগুলোই এ তৈরি করতে পারবে। নিড অ্যাপ্রোপ্রিয়েট এনভায়রনমেন্টাল কন্ডিশন, অবশ্যই একটা অ্যাপ্রোপ্রিয়েট এনভায়রনমেন্টাল কন্ডিশন, একটা স্টিমুলি, ইনিসিয়েশন, এগুলো লাগবে। নো রোল ইন বোন জেনারেশন, এটা ফলস হবে। নো ক্যাপাসিটি টু গিভ রাইজ টু অস্টিওব্লাস্ট, না, বোন রিজেনারেশন করে এবং অবশ্যই অস্টিওব্লাস্ট তৈরি করে। এক্সপ্লানেশন, মানে এটাকে খুবই ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। দে মে বি এ প্রমিসিং টুল ফর বোন রিজেনারেশন, তাদের কাজই হলো বোন রিজেনারেশন। ডেন্টাল পাল্প, এটা তো খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। ডেন্টাল পাল্পের মধ্যে যে ব্লাড ভেসেল নার্ভস আছে, মানে এইগুলোই তো আসল পাল্পের যে কাজ। পাল্প তো হচ্ছে টুথ ভাইটালিটি, তো একমাত্র পাল্পেরই কাজ এটা টুথকে ভাইটাল রাখা। পাল্প, নার্ভস অ্যান্ড ভেসেলস, এই জন্য এই অংশটা কিন্তু অবশ্যই পড়তে হবে। Nerves along with blood vessel, sensory afferent nerve, motor efferent nerve, branches from trigeminal nerve, nerve bundles without myelin sheath. Nerves along with blood vessel, হ্যাঁ আমরা তো জানি যে অরিফিস দিয়ে এপিক্যাল ফোরামেন দিয়ে নার্ভস এবং ব্লাড ভেসেল একসাথে যায়। সেন্সরি অ্যাফারেন্ট নার্ভ, আমাদের তো সেন্সরি নার্ভটাই লাগে। মোটর এফারেন্ট নার্ভ, দাঁতের কি কোনো মোটর ফাংশন আছে? নাই, তাহলে এটা ফলস হবে। ব্রাঞ্চেস ফ্রম ট্রাইজেমিনাল নার্ভ, এটা একটু মনে রাখবেন যে দাঁত আপার জ লোয়ার জ কারা দেয়, ম্যাক্সিলারি নার্ভ, ম্যান্ডিবুলার নার্ভ, তো এটা অবশ্যই ট্রাইজেমিনাল নার্ভ, অন্য কোনো ক্রানিয়াল নার্ভ হবে না। নার্ভ বান্ডেলস উইদাউট মাইলিন শীথ, এটা ফলস হবে কারণ এটা হচ্ছে মাইলিনেটেড, নন মাইলিনেটেড, দুইটাই ঢুকবে এবং এটা আস্তে আস্তে তো উপরের দিকে উঠে অ্যাসেন্ডস করে না, যে এটা পাল্পের করোনাল পাল্পের দিকে যায়। তো তখন কি হয়, যেটা এপিক্যাল ফোরামেন দিয়ে ঢুকে আস্তে আস্তে করোনাল পাল্পের দিকে যায় না, এই অ্যাসেন্ডিং এর কারণে পরবর্তীতে মাইলিন শীটগুলো একটু একটু করে লস হয়ে যায়। কিন্তু এটা পরবর্তীতে যখন এটা মানে অ্যাক্সেস হয় তখন কিন্তু মাইলিন শীট থাকে। আমি পুরো তথ্যটাই এখানে তুলে দিয়েছি, শুধু একটু হাইলাইট করে দিয়েছি কোনগুলো অবশ্যই মনে রাখতে হবে। সেটা হচ্ছে নিউরোভাস্কুলার বান্ডিল, এই যে পাল্পের মধ্যে যে নার্ভস ভেসেলস একসাথে যায়, এর একটা কালেকটিভ টার্ম হচ্ছে নিউরোভাস্কুলার বান্ডেল। আচ্ছা, এই যে নার্ভগুলো এপিক্যাল ফোরামেন দিয়ে ভিতরে যাচ্ছে, তো ওই নিচে এটা কিসের সাথে কাজ করে? সাবওরন্টোব্লাস্টিক প্লেক্সাস অফ ব্রাস্কো, অবশ্যই সেন্সরি এফারেন্ট। আমাদের কিন্তু পাল্পের কাজটা মূলত সেন্সেশন। সিম্প্যাথেটিক একটা ব্রাঞ্চ আসবে, মাইলিনেটেড নন মাইলিনেটেড দুইটাই থাকবে। পাল্পের থিওরি, হাইড্রোডাইনামিক ট্রান্সমিশন থিওরি that represent movement of fluid in dentinal tubule. Odontoblast act as receptor cells. Odontoblast have membrane potential. Mechanical disturbance of nerve ending occur and sensation occur by free nerve ending. মুভমেন্ট অফ ফ্লুইড ইন ডেন্টিনাল টিউবুলস, এটা ট্রু হবে। ওডন্টোব্লাস্ট অ্যাক্ট অ্যাজ রিসেপ্টর সেল, এটা ফলস। এটা হচ্ছে সেকেন্ড থিওরিটা। ওডন্টোব্লাস্ট হ্যাভ মেমব্রেন পটেনশিয়াল, এটাও ফলস হবে। মেকানিক্যাল ডিস্টারবেন্স অফ নার্ভ এন্ডিং, এটা ট্রু এবং সেন্সেশনটা ফ্রি নার্ভ এন্ডিং দিয়ে হয়। এই থিওরিটা, থিওরি তিনটাই পড়া উচিত, তবে এই থিওরিটা বেশি প্রয়োজন, যে 3 নাম্বারটাই কিন্তু এস্টাবলিশ থিওরি। মানে ডেন্টিনাল যে একটা ফ্লুইড থাকে, আমাদের সাধারণত স্টিমুলি কোল্ড হিট এগুলোর জন্য ওই ফ্লুইডটা মুভমেন্ট হবে। ডেন্টাল ফ্লুইডের মধ্যে কি থাকে? ওডোন্টোব্লাস্ট প্রসেস। যখন এই ফ্লুইড মুভমেন্ট হয় ওডোন্টোব্লাস্ট প্রসেসটা মুভমেন্ট হয়। ওকে, এখানে আমরা কি বলি যে এই যে নিচে যে প্লেক্সাস অফ রাস্কা থাকে ওখান থেকে একটা নার্ভ ফাইবার তো আমার উঠে গেছে ডেন্টিনাল টিউবুলের মধ্যে। এবার যখন এই ফ্লুইডটা ভাইব্রেশন হচ্ছে, ওই নার্ভ ফাইবারটা ভাইব্রেশন হচ্ছে। এই যে নার্ভ ফাইবার ভাইব্রেশন না, এই স্টিমুলিটা কি করছে, যে নার্ভ ফাইবার কিন্তু ওই স্টিমুলিটাকে এসে নিচে যে নার্ভ প্লেক্সাসটা ওখানে আস্তে আস্তে কিন্তু ক্যারি করছে, এবং ওখানে আসার পরে একটা মেকানিক্যাল ডিস্টারবেন্স তৈরি হচ্ছে নার্ভ এন্ডিংগুলোতে, এবং ওইখানে কিন্তু সব ফ্রি নার্ভ এন্ডিং, যেটা আমাদের পেইন তৈরি করে। এ ডেল্টা বলেন বা সি বলেন, মাইলিনেটেড নন মাইলিনেটেড,
এবার এই যে ফ্রি নার্ভ এন্ডিং এ যে মেকানিক্যাল ডিস্টারবেন্স তৈরি হচ্ছে, ওখান থেকেই সেন্সেশন তৈরি হয়। এই জন্যই কিন্তু এটা এস্টাবলিশ থিওরি। আর ওডোন্টোব্লাস্ট একটা যে রিসেপ্টর সেল বা এটার একটা মেমব্রেন পটেনশিয়াল আছে, এ নিজেই সেন্সেশন ক্যারি করবে, এগুলো কিন্তু এখন আর এস্টাবলিশ না এগুলো। এটা অবশ্য আমার করা একটা নোট, কিন্তু আমি এটা দিছি এই কারণে যে এই 3 নাম্বারটাই আসলে খুব ইম্পর্ট্যান্ট। এবং এটা আমি আহ, উম, বিভিন্ন স্যারেদের বা টেনক্যাট বার্কোভিটস দুইটা বই দেখেই এটা মোটামুটি লেখা। মোট ধারণাটা সম্পর্কে আমি একটু এখানে দিয়ে দিছি। আর ছবিটা এটা নিজের আঁকানো, অবশ্যই বইয়ের ছবিটা অনেক সুন্দর। এটা এই যে এরকম ভাবে, হ্যাঁ, একটা এই যে নার্ভ ফাইবার একটা সাইড দিয়ে দিয়ে উঠে যাবে, এই দিক দিয়ে আসবে, নিচে একটা ইয়েতে আসবে, প্লেক্সাসের মধ্যে চলে আসবে, এই ডেন্টিনাল যে ফ্লুইডটা থাকবে, এই ফ্লুইডের মুভমেন্ট হবে। এগুলোই বোঝানো ছবির মধ্যে, যে উপরের অংশটা ডেন্টিন, এই অংশটা পাল্প আর কি। পাল্প স্টোনস অ্যাপিয়ার অ্যাজ পাল্প স্টোনস, এটা কিন্তু পাল্পের অংশ এবং অবশ্যই পড়তে হবে। পাল্প stones, discrete calcified mass, soft rounded mass, single in number, more common in orifice of pulp, attached to dentinal wall. অবশ্যই এটা ডিসক্রিট ক্যালসিফাইড মাস, এটার নামই তো পাল্প স্টোন। সফট রাউন্ডেড মাস ফলস, সিঙ্গেল ইন নাম্বার অবশ্যই না, এটা তো বিভিন্ন জায়গায় ছোট ছোট অংশ থাকতে পারে। মোর কমন ইন অরিফিস অফ পাল্প, ইয়েস এটা ট্রু হবে। অ্যাটাচ টু ডেন্টিনাল ওয়াল, ট্রু। টেন কার্ড থেকে নেওয়া, সুন্দর একটা ছবি দেওয়া, সুন্দর একটা বর্ণনা দেওয়া, আপনারা ওখান থেকে দেখে নেবেন। এখানে আমি নিজের একটা লেখা অ্যাড করছি, যে মূলত ট্রমা থেকেও হতে পারে, কিন্তু মেটাবলিক ডিসফাংশন থেকে তো হয়, কিন্তু ট্রমা থেকেও এটা হতে পারে। মোর কমন এট দ্য অরিফিস অফ পাল্প চেম্বার অর উইদিন দ্য রুট ক্যানাল, যে কারণে কিন্তু আমাদের যে রুট ক্যানাল ট্রিটমেন্টটা ফেইলিওর হয় আর কি। পাল্প স্টোন কন্টেইনস, পাল্প স্টোন থেকে আসলে দুইটা জিনিসই জানার, যে এটার মধ্যে কি থাকে, আর এটা হচ্ছে যে মানে টাইপটা কেমন, কেন তৈরি হয়, কোথায় থাকে। এই জন্য আমি এই দুইটাই কোশ্চেনের মধ্যে দিয়ে দিছি। পাল্প স্টোন কন্টেন্স মিনারেলাইজ টিস্যু, লাইভ সেল, ডেড অর ডাইং সেল, কোলাজেন ফাইবার, ডেন্টিনাল টিউবিউলস। এখানে ডেড অর ডাইং সেল থাকে, মিনারেলাইজ টিস্যু থাকে, কোলাজেন ফাইবার থাকে, আর ডেন্টিনাল টিউবিউলস এটা টিউবিউলসের একটা পার্ট মাঝে মাঝে ওর মধ্যে থেকে যায়। মানে ট্রু পালপিস্টন আর ফলস পালপিস্টন যে দুইটা টাইপ ভাগ করা হয়েছে, এটা কিন্তু এই ডেন্টিনাল টিউবিউলস একটাই থাকে, একটাই থাকে না, এই কারণে। আচ্ছা, এটা হচ্ছে এই যে ট্রু পালপিস্টন, ফলস পালপিস্টন, তারপর এখানে আপনার ফ্রি কোনটা, অ্যাটাচড কোনটা, এমবেডেড কোনটা। আর সবচেয়ে মানে ছোট্ট কথাটা, যদি এটা সবার শেষে লেখা, এটাই দরকার। ক্লিনিক্যাল সিগনিফিকেন্সটা কি? দে রিডিউস দ্য সেলুলার কন্টেন্ট অফ পাল্প, মানে পাল্পের মধ্যে যে সেল আছে, যে কারণে এটা সফট, এটা কমাই দেবে। ডিফিকাল্টি ইন পাল্প এক্সট্রাপেটিং ডিউরিং আরসিটি। এটা কি কি থাকে? ব্লাড থ্রম্বি, ডাইং আর ডেড সেল, কোলাজেন ফাইবার, এবং খুব অকেশনালি, মানে এই যে টিউবুলসগুলো থাকে, এটা আসলে অকেশনালি আপনারা এটা দেখে নেবেন। এসেন্সেস অফ পাল্প, পাল্পের এসেন্সটা মনে হয় আমরা সবচেয়ে ভালো জানি, যে এজের সাথে সাথে কি হবে, পাল্পের ভলিউমটা কমে যাবে, নার্ভ ফাইবারগুলো কমে যাবে, ভেসেলসগুলো কমে যাবে, এটাই। বা এই যে একটু আগে যেটা পড়লাম, পাল্প স্টোন বা এরিয়া, অনেকগুলো হচ্ছে ক্যালসিফিকেশন এরিয়া হবে, সেটাই। অপশনগুলো কি? ডিক্রিজ ইন ভলিউম, ইনক্রিজ ইন ভলিউম, এরিয়াজ অফ ক্যালসিফিকেশন, লস অফ নার্ভ এক্সন, পেরিফেরাল মোর ক্যালসিফিকেশন। এখানে ফলস ইনফরমেশন দুইটা, ইনক্রিজ ইন ভলিউম আর পেরিফেরালি মোর ক্যালসিফিকেশন। পেরিফেরালি মোর ক্যালসিফিকেশন এইটা ফলস, কারণ আমরা কিন্তু অরিফিসে পালপিস্টনটা বেশি পাই, এর যে ক্যালসিফাইড অংশটা, এটা কিন্তু আসলে সেন্ট্রালি হয়। ওকে, টাইপস অফ সিমেন্টাম, টাইপস অফ সিমেন্টাম অ্যাকর্ডিং টু প্রেজেন্স আর অ্যাবসেন্স অফ সেলস। সেলসের প্রেজেন্ট এবং অ্যাবসেন্স, এটা যদি আমরা সেলসের প্রেজেন্ট এবং অ্যাবসেন্স এটা ধরলেই তো বোঝা যায়, একটা হবে কি সেল সহ, আর একটা হবে হচ্ছে সেল বাদে। আর
টেন ক্যাট বা বারকোভিটস আপনারা যেখানেই দেখেন, আমার কাছে সিমেন্টামটা আসলে ভালো লাগছে বারকোভিটসের যে ডেসক্রিপশনটা এটা, কিন্তু টেন ক্যাটে খুব সুন্দর করে একটা বক্স আছে। শর্টে পড়তে গেলে সবসময় বক্স এবং ফিগার, যে কোনো কিছু সম্বন্ধে বক্স এবং ফিগার। আমরা হচ্ছে ফিগার বলতে কিন্তু ছবি দেখি, মার্কিংটা দেখি, কিন্তু ফিগারের নিচে বড় একটা ডেসক্রিপশন লেখা থাকে। এটা টেন ক্যাটের মানে ম্যাক্সিমাম ফিগারগুলোতে আপনার বড় করে একটা ডেসক্রিপশন থাকে, এইটা একটু পড়ে রাখবেন, এটা কিন্তু আসলেই খুব ইনফরমেটিভ হয়। টাইপস অফ সিমেন্টাম অ্যাকর্ডিং টু প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ সেলস: অ্যাসেলুলার, সেলুলার, অ্যাফিব্রিলার, মিক্সড, স্ট্র্যাটিফাইড। এখানে কি দেখা যাচ্ছে যে অ্যাসেলুলার, সেলুলার এই দুইটা তো অবশ্যই, আর আরেকটা হবে কি মিক্সড, মানে যেখানে অ্যাসেলুলারও থাকবে সেলুলারও থাকবে। অ্যাফিব্রিলার মানে এখানে ফাইবার নাই, তাহলে এটা তো প্রেজেন্স আর অ্যাবসেন্স সেলস টাইপের মধ্যে আসে না। আরেকটা হচ্ছে স্ট্র্যাটিফাইড, একটার সাথে আরেকটা লেয়ার বাই লেয়ার থাকে। সো এখানে ট্রু হবে অ্যাসেলুলার, সেলুলার, মিক্সড। আমি এই বক্সটা আপনাদের জন্য দিয়ে দিছি, এটা অবশ্যই বই আছে, আপনারা দেখে নেবেন। অ্যাসেলুলার সেল থাকবে না, ঠিক আছে। সেলুলার এটা সেকেন্ডারি, মিক্সড অল্টারনেটিভ লেয়ার থাকবে, এই কারণে কিন্তু মিক্সডটাও হচ্ছে এই একটা টাইপ হবে। আর একটা হচ্ছে অ্যাসেলুলার, অ্যাফিব্রিলার। ফর্মেশন অফ সিমেন্টাম অকার্স। সিমেন্টাম ফর্মেশনটা কিভাবে হয়? অ্যালং দ্য এন্টায়ার রুট, ফ্রম ডেন্টাল ফলিকুলার সেল, ফ্রম এইসিআরএস সেল, ফ্রম প্রিডেন্টিন, ফ্রম ইসিআরএম। অ্যালং দ্য এন্টায়ার রুট এটা ট্রু হবে, ডেন্টাল ফলিকুলার সেল অবশ্যই, ফলিকুলার সেল থেকে কিন্তু ইনিসিয়েশন পেয়ে সিমেন্টোব্লাস্ট হয়। হার্টুইক্স এপিথেলিয়াল রুট শীথ, এটা কিন্তু আমরা অনেক সময়ই স্কিপ করে যাই, সেটা হচ্ছে হার্টউইকস এপিথেলিয়াল রুট শীথ থেকেও কিন্তু সরাসরি সিমেন্টাম ফর্মেশন হয়। প্রিডেন্টিন না, প্রিডেন্টিনটা কি করে? ইনিশিয়েট করে, মানে একটা সিগনালিং করে বা ইনিশিয়েশন করে। ফ্রম ইসিআরএম হচ্ছে এপিথেলিয়াল সেল রেস্ট অফ মেলাসাস, এটা ফলস হবে। এই যে ডেন্টিনগুলো, হ্যাঁ, ডেন্টিনের পাশে দেখেন সুন্দর করে সিমেন্টোব্লাস্টটা আছে, এই পাশটা হচ্ছে ওডোন্টোব্লাস্ট, এটা হচ্ছে পাল্প। তাহলে এই পাল্পের পাশে ওডোন্টোব্লাস্ট, ওরা ডেন্টিন ফর্মেশন করতেছে পাল্পের সেল। ঠিক ডেন্টিনের পাশে কিছু সিমেন্টোব্লাস্ট, ওরা কি করতেছে? এই যে ডেন্টিন না, এই প্রি ডেন্টিন ওকে ইনিশিয়েট করে ওরা কিন্তু সিমেন্টাম ফর্মেশন করবে। এই যে এগুলো প্রি ডেন্টিন, এবং এখানে এই যে সেলুলার সিমেন্টামগুলো তৈরি হচ্ছে। এটা সিমেন্টোব্লাস্ট, এইখানে পাল্প। এই যে এইসিআর এর যেটা বলা আছে যে হার্টওয়িক্স এপিথেলিয়াল রুটশিথ, এখান থেকে সাধারণত এটা ডিসইন্টিগ্রেশন হয়ে কিছু হচ্ছে সরাসরি সিমেন্টোব্লাস্টে ডিফারেন্সিয়েট হয়, সেখান থেকে সিমেন্টাম ফর্মেশন হয়। সিমেন্টো এনামেল জাংশন, এটা পড়তে হবে। সিমেন্টাম অ্যান্ড এনামেল মেট অ্যাজ বার্ড জয়েন্ট 30%, সিমেন্টাম ওভারল্যাপস এনামেল 10%, সিমেন্টাম ওভারল্যাপস এনামেল 60%, a gap between cementum and enamel 10%, a gap between cementum and enamel 40%। এটা আমি এতগুলা দিয়েছি এই কারণে যে এখানে তিনটা টাইপ হবে, একটা হবে বাট, একটা সিমেন্টাম ওভারল্যাপস এনামেল, একটা হবে গ্যাপ। কোনটা বেশি থাকা উচিত আসলে? যেটা গ্যাপ, এটা তো এমনিতেও বেশি থাকা উচিত না, কারণ এটা বেশি থাকলে তো আমাদের ডেন্টিন সেন্সিটিভিটি হবে, আমাদের ডেন্টিনটা হচ্ছে ওপেন হয়ে যাবে। বার্ড জয়েন্ট 30% হবে, আর গ্যাপ যেটা, এটা হচ্ছে সিমেন্টাম ওভারল্যাপ এনামেল, এটা হবে 60%। আর গ্যাপ বিটুইন যেটা গ্যাপটা থাকবে অনলি 10%। এই যে এটা হচ্ছে ওভারল্যাপিং, এটা গ্যাপ, এবং এটা বাট জয়েন্ট বলে, যে এটা যে একদম সিমেন্টাম আর এনামেল থাকবে এস টু এস। কন্টেন্টস অফ পেরিওডন্সিয়াম। পেরিওডন্টাল লিগামেন্ট, এটা পেরিওডন্টাল লিগামেন্ট আলাদা, আর পেরিওডন্সিয়াম এটা কিন্তু আলাদা। পেরিওডন্সিয়াম মানে আমাদের টুথ সাপোর্টিং সবগুলো স্ট্রাকচার একসাথে। কন্টেন্টস অফ পেরিওডন্সিয়াম: ডেন্টিন, পাল্প, সিমেন্টাম, পেরিওডন্টাল লিগামেন্ট, বোন লাইনিং দ্য সকেট। পেরিওডন্সিয়ামের মধ্যে কি আসে? পেরিওডন্টাল লিগামেন্ট, সিমেন্টাম এবং বোন। ডেন্টিন এবং পাল্প
এনামেল ডেন্টিন পাল্প এটা কিন্তু আলাদা। এটা কিন্তু আমাদের টুথ সাপোর্ট দেয় না, মূলত টুথের হচ্ছে গঠনটা, স্ট্রাকচারটা তৈরি করে। পেরিওডন্টাল লিগামেন্টের ফাংশন। পেরিওডন্টাল লিগামেন্টের ফাংশনটা এটা হলো আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট। দাঁতটা, এই যে মুখের মধ্যে দাঁতটা আছে, মানে আমরা যে কথা বলি, খাই বা যে কোনো কিছুতে যে দাঁত খুলে চলে আসছে না, এটা তো কার ফাংশন? এটা আসলে পেরিওডন্টাল লিগামেন্টেরই ফাংশন। Supporting the teeth, withstand the forces of mastication, acts as a sensory receptor, prevent acid dissolution of enamel, reduce sensitivity of tooth. Supporting the teeth to withstand the forces of mastication, to act as sensory receptor. পেরিওডন্টাল লিগামেন্টই কিন্তু আমাদের মূলত সেন্সরি যে ইনফরমেশনটা পাঠায় বা পেইনটা, এটা কিন্তু পেরিওডন্টাল লিগামেন্ট করে। প্রিভেন্ট অ্যান্ড ডিসোলুশন অফ এনামেল, এনামেলের সাথে ডিসোলুশনের সাথে এর কোনো সম্পর্ক নাই। রিডিউস সেন্সিটিভিটি অফ টুথ, টুথ সেন্সিটিভিটির সাথে কিন্তু পেরিওডন্টাল লিগামেন্টের সম্পর্ক নাই। পেরিওডন্টাল লিগামেন্টের সাথে রিলেশনটা কি? টুথ মোবিলিটির। তাহলে ডিই এটা ফলস হবে। পেরিওডন্টাল লিগামেন্ট থেকে যদি টপিকস ভাগ করে নিতে চান, তাহলে কিন্তু পড়ার অংশ মোট তিনটা আসতেছে। আপনাকে ফাংশন তো অবশ্যই জানতে হবে, কিন্তু এ বাদে সেলস পড়তে হবে, ফাইবারস পড়তে হবে, আর শেষের দিকে কিছু ইনারভেশন আছে। এই যে পেরিওডন্টাল লিগামেন্টের কিন্তু মানে অনেকগুলো নার্ভ এন্ডিং এর ইনারভেশন আছে। সেলসের কাজ কি? এই যে পেরিওডন্টাল লিগামেন্ট যে তৈরি হয়, আমরা সাধারণত মাস্টিকেটরি স্টেজ থাকে, অনেক সময় অর্থোডন্টিক টুথ মুভমেন্ট যখন করানো হয়, তখনও তো আপনার হচ্ছে যে ওই বোন অ্যাকশন, বোন রিজেনারেশন, এখানেও কিন্তু পেরিওডন্টাল লিগামেন্টের কাজ আছে। আর একটা হচ্ছে যে এই যে টুথের যে অ্যাকশন, হ্যাঁ, টুথ কিন্তু যে আমরা মানে মাস্টিকেশন স্পিচ সব সময়, বা টুথ টু টুথ যে একটা আমাদের অ্যাক্টিশন যেটা দেখা হয়, অ্যাক্টিশন হয়, বা আমাদের হচ্ছে ক্লিনসিং যেটা অ্যাকশন, টুথের যে কোনো অ্যাকশনের ক্ষেত্রে কিন্তু পেরিওডন্টাল লিগামেন্টেরই অনেকগুলো কাজ। তাহলে এটার একটা তো প্রিন্সিপাল ফাইবার থাকে, প্রিন্সিপাল ফাইবারের কাজটা কি? যেটা হচ্ছে যে পুরো মাস্টিকেশন যেটা। আরেকটা থাকবে জিঞ্জিভাল ফাইবারস, যেটা হচ্ছে টুথ যে সকেটে দাঁড়িয়ে আছে, মানে টুথগুলো যে লাইন দিয়ে জতে দাঁড়িয়ে আছে, চারপাশে গাম দিয়ে এটাকে সুন্দর করে ঢেকে আছে, এই জায়গাগুলোতে জিঞ্জিভাল ফাইবারের কিন্তু অ্যাকশন মূলত। প্রিন্সিপাল ফাইবার কারা? অ্যালভিওলার ক্রেস্ট গ্রুপ, অবলিক গ্রুপ, সার্কুলার গ্রুপ, ডেন্টোজেনজিভাল গ্রুপ, হরাইজন্টাল গ্রুপ। প্রিন্সিপাল ফাইবার মানে খুব সুন্দর করে পড়ে রাখবেন সবগুলো নাম: অ্যালভিওলার ক্রেস্ট গ্রুপ, অবলিক, হরাইজন্টাল, এপিকাল, ট্রান্সেপ্টাল, ইন্টাররেডিকুলার যেটা। আচ্ছা, এপিকাল যেটা, হ্যাঁ, এপিকাল আর ইন্টাররেডিকুলার। তাহলে সিঙ্গেল রুট যেখানে, সেখানে কিন্তু শুধু এপিকাল থাকে, সেখানে কিন্তু এই ইন্টাররেডিকুলারটা থাকে না। আর ট্রান্সেপ্টাল যেটা, এটা কিন্তু জিঞ্জিভাল লিগামেন্ট। তাহলে আমাদের ফলস হচ্ছে কোন দুইটা? সার্কুলার এবং ডেন্টো জিঞ্জিভাল, এইগুলো কিন্তু জিঞ্জিভার। এই যে সার্কুলার দেখেন, এই যে ছোট ছোট, বা এখানে যেটা দেখা যাচ্ছে মনে হয়, এটাতে আসছে সার্কুলারটা, হ্যাঁ, এই যে এটা আসলে জিঞ্জিভার। এই যে এই অংশটা যেটা পিঙ্ক অংশটা, এটা তো জিঞ্জিভার, তাহলে এই লম্বা লম্বা গুলো জিঞ্জিভার, এই সার্কুলারটা জিঞ্জিভার হবে। ডেন্টো জিঞ্জিভাল গ্রুপ, ডেন্টো পেরিওস্টাল গ্রুপ, অ্যালভিওলো জিঞ্জিভাল গ্রুপ, মানে এগুলো সব জিঞ্জিভার একটা অংশ, কিন্তু এই যে টুথ থেকে, বোন থেকে সবগুলো কিন্তু এটা হচ্ছে যে একটা অংশ জিঞ্জিভাতে গেছে, এই জন্য এটা জিঞ্জিভাল গ্রুপ। প্রিন্সিপাল ফাইবার কারা? এই যে যারা হচ্ছে টুথটাকে সকেটের মধ্যে বসিয়ে রাখে। তার মানে একটা হবে একদম শুরু উপরে, আপনি একদম মানে মনে রাখাটা উপর থেকে শুরু করবেন: অ্যালভিওলার ক্রেস্ট, হরাইজন্টাল, অবলিক, এপিকাল, ইন্টাররেডিকুলার। মানে আমি কিন্তু এই কারণে বলছি যে একটা যে কোনো ইমেজ মাথায় রাখাটা সহজ বেশি, আপনি এটাও যখন মনে করবেন যে কি কি, একেবারে শুরু থেকে আসবেন: অ্যালভিওলার ক্রেস্ট, হরাইজন্টাল, অবলিক গ্রুপ, এপিকাল, ইন্টাররেডিকুলার।
জিঞ্জিভাল গ্রুপ অফ লিগামেন্ট। জিঞ্জিভাল গ্রুপ অফ লিগামেন্ট মানে যেটা হচ্ছে পেরিডন্টাল লিগামেন্টের আর একটা অংশ। তার মধ্যে কি কি থাকে? কোলাজেন ফাইবার, নন কোলাজেন ফাইবার। এটা কোথায় পাওয়া যায়? ফাউন্ড ইন দ্য ল্যামিনা প্রপ্রিয়া, এমবেডেড ইন দ্য বোন, অ্যাসোসিয়েটেড উইথ ফাংশনাল ইন্টিগ্রিটি। কোলাজেন ফাইবার পাওয়া যাবে, অবশ্যই কোলাজেন ফাইবার পাওয়া যাবে। নন কোলাজেন ফাইবার এখানে থাকে না। আচ্ছা, ফাউন্ড ইন দ্য ল্যামিনা প্রপ্রিয়া, এটা ল্যামিনা প্রপ্রিয়াতেই পাওয়া যায়। জিঞ্জিভাল গ্রুপটা কোথায় থাকবে? জিঞ্জিভাল ল্যামিনা প্রপ্রিয়াতেই থাকবে। আর প্রিন্সিপাল গ্রুপ কারা? ওদের একটা অংশ কিন্তু সব সময় বনে থাকে। আপনি এই ছবিটা দেখলেই, এই যে প্রিন্সিপাল গ্রুপ কারা, সব সময় একটা অংশ বনে থাকবে। জিঞ্জিভাল গ্রুপ ঠিক অপোজিট ব্যাপার। তারা বোন থেকে আসতেছে, তারা টুথ থেকে আসতেছে, প্রত্যেকে জিঞ্জিভার মধ্যে যাচ্ছে। কোলাজেন ফাইবার, এটা হচ্ছে ফাউন্ড ইন ল্যামিনা প্রপ্রিয়া, অ্যাসোসিয়েটেড উইথ ফাংশনাল ইন্টিগ্রিটি। আমি যেটা বললাম যে দাঁতগুলো যে সুন্দর করে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, একটা আরেকটার সাথে অ্যাটাচমেন্টে আছে, এই ফাংশনাল ইন্টিগ্রিটি যেটা, এই কাজটা জিঞ্জিভাল ফাইবারসের। ওকে, রিগার্ডিং ট্রান্সেপ্টাল ফাইবার্স। ট্রান্সেপ্টাল ফাইবার্স শব্দটা, হ্যাঁ, ট্রান্সেপ্টাল মানে দুইটা সেপ্টামের মাঝখানে। সেপ্টামটা কোথায় আসলে? বনি সেপ্টাম। বোন মানে কি তাহলে? অ্যালভিওলার বোন। Run interdentally. Extends from dentin, extend from cementum, insert into the same tooth, have no role in orthodontic treatment. Run interdentally, হ্যাঁ অবশ্যই, এটা কিন্তু দুইটা দাঁতের মধ্যে যাচ্ছে। এক্সটেন্ড ফ্রম ডেন্টিন, ডেন্টিনের উপরে সিমেন্টাম কাভারিং থাকে, সো ডেন্টিন না, সিমেন্টাম। তাহলে বি ফলস, সি ট্রু, ডি হবে ফলস। ইনসার্ট ইন্টু সেম টুথ না, পাশের দাঁতে। হ্যাভ নো রোল ইন অর্থোডন্টিক ট্রিটমেন্ট, এটা ফলস হবে। কেন আমি বলছি? এই যে এই ছবিটা, ছবিটা দেখতে আসলে মানে একটু, যে এই কালো কালো বলে হয়তো ব্যাপারটা ধরা যায় না, কিন্তু এই দুইটাই হচ্ছে টুথ। দুই পাশের এই অংশটা টুথ, এই অংশটা টুথ। এবার ট্রান্সেপ্টাল ফাইবার কোনগুলা দেখেন, ঠিক এইগুলা। এই যে এইখানে অ্যালভিওলার কেস থাকবে, হ্যাঁ, আমাদের প্রিন্সিপাল ফাইবার যেটা, ওটা কি করবে? দাঁত থেকে বোন, এটা কিন্তু বোন, এই দুইটা টুথ, এই দাঁত থেকে বোন, অ্যালভিওলার কেস্ট ফাইবার। এইবার উপর দিয়ে দেখেন কতগুলা ফাইবার, ঠিক এই অংশটা। এই উপর দিয়ে ফাইবারগুলোর কাজ কি? ও এই অ্যাডজাসেন্ট টুথের সিমেন্টামে যাবে, এইটা থেকে এইটা। এদের কাজ হলো, এই যে দুইটা দাঁত একটা নির্দিষ্ট গ্যাপে দাঁড়িয়ে থাকে। আমরা মাস্টিকেশন, চিউইং, স্পিকিং মানে যা কিছুই করে যাই, বা দাঁতে তো নর্মাল একটা বডিলি মুভমেন্টও থাকে, যা কিছুই মুভমেন্ট হোক, এই যে দুইটা দাঁত একটা সুন্দর গ্যাপ, সুন্দর কন্টাক্ট পয়েন্ট, এই যে যে ফাংশনাল ইন্টিগ্রিটির যে কাজটা, এটা কিন্তু এই যে ট্রান্সেপ্টাল ফাইবার সুন্দর করে করে দিচ্ছে। এই যে এগুলো ডেন্টিন অফ অ্যাডজাসেন্ট টুথ, এই জায়গাটা সিমেন্টাম। পেরিওডন্টাল ফাইবারের মধ্যে তাহলে এইটার কাজ কি? যে ট্রান্সেপ্টাল ফাইবারের কাজ হলো ইনসার্ট, মানে একটা এক্সটেন্ডস ফ্রম সিমেন্টাম অ্যান্ড ইনসার্ট ইনটু ডিফারেন্ট টুথ, অ্যাডজাসেন্ট টুথ। এবং এটা কি করে? যে অর্থোডন্টিক ট্রিটমেন্টের পরে যে রিটেনশন দেওয়া হয়, অনেক সময় কিন্তু এই ট্রান্সেপ্টাল ফাইবারগুলোর জন্য যে আমরা রিটেনশন, লং টাইম রিটেনশন দেওয়া হয়, এই কারণে যে একটা অর্থোডন্টিক টুথ ট্রিটমেন্ট করে ছেড়ে দিলে ওটা কিন্তু রিল্যাপস করতে পারে এই ট্রান্সেপ্টাল ফাইবারের জন্য। অক্সিটালান ফাইবার্স, এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট, মানে ইলাস্টিক ফাইবার থাকে আমাদের পেরিওডন্টাল লিগামেন্টে। পেরিওডন্টাল লিগামেন্টের আসলে অনেক কাজ। পেরিওডন্টাল লিগামেন্ট মানে আমাদের বোন, অ্যালভিওলার বোনের মধ্যে টুথটাকে ধরে রাখছে, এটা একটা কাজ। পাশের যে দুইটা দাঁত বা এতগুলো দাঁত পরপর সুন্দর দাঁড়িয়ে আছে, এটা একটা কাজ। আবার আরেকটা কাজ, এর মধ্যে কিন্তু অনেকগুলো ব্লাড ভেসেল, নার্ভস এগুলো থাকছে, তাদেরকে কি করতে হবে? একটা কুশনিং ইফেক্ট দিতে হবে, তাই না? ব্লাড ভেসেল, নার্ভস এগুলো সবসময় খুব সুন্দর সুন্দর জায়গাতে থাকে, কোনো হার্ড জায়গার মধ্যে তো এটা ঢুকবে না। আবার এই যে দাঁতের যে একটা আছে কি, যে আমরা যখন মাস্টিকেশনের মানে চিবাচ্ছি, একটা ফোর্স যাচ্ছে, তাহলে এটাকে উইথস্ট্যান্ড করার জন্য ওর তো একটা স্পেস লাগে। পেরিওডন্টাল লিগামেন্ট সুন্দর একটা বড় স্পেসের মধ্যে, সেই সফট জায়গাটা কি থাকছে? সফট জায়গাটার মধ্যে কিছু ব্লাড ভেসেল, নার্ভস থাকছে, এবং এমন কিছু ফাইবার থাকে যেটা ইলাস্টিসিটি মেনটেন করে। দাঁতটা বসে যাচ্ছে, একটু হালকা নড়াচড়া করছে, কিন্তু তাই বলে তো খুলে চলে আসছে না। এই ইলাস্টিসিটি মেনটেন করার কাজটা কিন্তু অক্সিটেলান ফাইবার করে। ইলাস্টিসিটি, এটা আরও আরেকটা ফাইবারের নাম আছে ইলুনিন, তবে অক্সিটেলান ফাইবারটাই মোর ইম্পর্ট্যান্ট।
এটা সম্পর্কে ইনফরমেশনগুলো: ডিস্ট্রিবিউটেড এক্সটেন্সিভলি ইন পেরিওডন্টাল লিগামেন্ট, অ্যাসোসিয়েটেড উইথ নিউরাল এলিমেন্ট, টার্মিনেটস ইনটু বোনি সকেট, ফাউন্ড ইন জিঞ্জিভা, রেগুলেট ভাস্কুলার ফ্লো। এখানে টার্মিনেটস ইনটু বোনি সকেট। আচ্ছা, আমি কিন্তু কোশ্চেনটা একটু চেঞ্জ করে দিছি এই কারণে যে অক্সিটালন ফাইবার হ্যাভ সাম প্রপার্টিস এক্সেপ্ট, মানে অক্সিটালন ফাইবারের প্রপার্টিগুলোই এখানে দেওয়া, শুধু একটা দুইটা বা তিনটা এক্সেপ্ট থাকবে। এই ধরনের কোশ্চেনগুলো আপনারা অবশ্যই ঠিক রাখবেন, কারণ এক্সেপ্টটা সাধারণত অনেক সময় আমরা আসলে খেয়াল করে পারি না, যেগুলো খুব কমন আসে না, অক্সিটালন ফাইবার পড়ে নিচে হচ্ছে খুব সুন্দর করে ফাংশনগুলো যেই চোখে পড়লো এগুলো আমরা ট্রু দাগাই ফেলি। কিন্তু এক্সেপ্ট শব্দটা আসলে কি হবে, উম, আমরা যেগুলো জানি ওগুলো হবে ফলস, এবং যেগুলো অপোজিট তথ্য সেগুলো হবে ট্রু। অক্সিটালন ফাইবার ডিস্ট্রিবিউটেড এক্সটেন্সিভলি ইন পিডিএল, আসলেই তো এটা থাকে, এই কারণে এটা ফলস। অ্যাসোসিয়েটেড উইথ নিউরাল এলিমেন্টস, এটা ফলস। তাহলে এখানে ট্রু কোনটা? টার্মিনেটস ইনটু বোনি সকেট, না, অক্সিটালন ফাইবার টার্মিনেট হয় কোথায়? এটা সফট টিস্যুতে, ব্লাড ভেসেলে। ফাউন্ড ইন দ্য জিঞ্জিভা, এটাও ফলস, এটা তো আমরা পেরিওডন্টাল লিগামেন্টের মধ্যে পাই। রেগুলেট ভাস্কুলার ফ্লো, হ্যাঁ এটা হচ্ছে ফলস হবে। এক্সেপ্ট দেওয়া তো এই জন্য দুইটা ফলস ইনফরমেশন, যেটা সেটা ট্রু হবে, আর যেগুলো মানে অক্সিটালন ফাইবারের তো ইনফরমেশন সেগুলো সব ফলস হবে। নার্ভ ফাইবারস অফ পেরিওডন্টাল লিগামেন্ট, কি কি নার্ভ ফাইবার থাকে পেরিওডন্টাল লিগামেন্টে? চার টাইপ। মানে এটা মোটামুটি মুখস্থ করার মতো কোনো বিষয় না, তারপর আপনারা জেনে রাখেন। রাফিনিস কর্পোসেল, এটা তো অবশ্যই থাকছে। ফ্রি নার্ভ এন্ডিংস, এটা থাকে। শুধু দুইটা জিনিস একটু আলাদা মনে রাখতে হবে, একটা হচ্ছে কয়েলড ফর্ম। ফ্রি নার্ভ এন্ডিং, রাফিনিস কর্পাসাল, কয়েলড ফর্ম। আর এই প্যারাসিম্প্যাথেটিক আর গ্যাংলিওনিক, এটা কিন্তু নাই, গ্যাংলিওনিক কোনো ব্রাঞ্চ নাই, এবং এখনো পর্যন্ত সিম্প্যাথেটিকটাই বলা হয়। অটোনমিক বা প্যারাসিম্প্যাথেটিক, এটার কিন্তু এখনো কোনো রেফারেন্স আসেনি। এখানে আমি ছবিটা দিছি, যে একটা বড় একটা ডেসক্রিপশন দেওয়ার থেকে ছবিটা দেখলে মনে থাকে। এই যে কোনোটা কয়েলড হয়ে আছে, এই যে রাফিনিস কর্পাসাল, এগুলো ফ্রি নার্ভ এন্ডিংস, এগুলো যে অ্যাসেন্ডিং বলে সাধারণত। অ্যালভিওলার প্রসেস, অ্যালভিওলার প্রসেস কনসিস্ট অফ, অ্যালভিওলার প্রসেস কিন্তু সাধারণত আমরা বোনেরই অংশ, এটা অ্যালভিওলার বোন বলা হয়, কিন্তু মূলত এটা অ্যালভিওলার প্রসেসটা হচ্ছে যে সকেটটা থাকে না, টুথ ক্যারি করে, এটা কিন্তু অ্যালভিওলার প্রসেস। আউটার কর্টিক্যাল প্লেট, ইনার কর্টিক্যাল প্লেট, স্পঞ্জিওসা, ইনার স্পঞ্জিওসা, বাক্কাল প্লেট, লিঙ্গুয়াল প্লেট। একটা অ্যালভিওলার প্রসেসের কিন্তু দুইটা পার্ট থাকে। আমাদের সাধারণত টুথের তো বাক্কাল অ্যান্ড লিঙ্গুয়াল দুইটা অংশ থাকে, তাহলে এর পার্ট কিন্তু দুইটা থাকবে, বাক্কাল লিঙ্গুয়াল। বাক্কাল এবং লিঙ্গুয়াল মানে কি? আউটার এবং ইনার। আর ঠিক মিডিলে একটা স্পঞ্জিয়াসা থাকে, যেটা হচ্ছে সেন্ট্রাল। তাহলে এখানে ট্রু হচ্ছে আউটার কর্টিক্যাল প্লেট, ইনার কর্টিক্যাল প্লেট না, ফলস, ইনার তো কর্টিক্যাল প্লেট হবে না। ইনার স্পঞ্জিওসা না, স্পঞ্জিওসা হবে সেন্ট্রাল। বাক্কাল প্লেট, লিঙ্গুয়াল প্লেট, এই যে আউটার প্লেটটা যেটা, এটার মধ্যে বাক্কাল প্লেট, আর ইনার অংশটা থাকবে লিঙ্গুয়াল প্লেট। আউটার প্লেট, বাক্কাল অ্যান্ড লিঙ্গুয়াল, সেন্ট্রাল স্পঞ্জিওসা, আর একটা থাকবে বোন লাইনিং দ্য অ্যালভিওলাস। Alveolar bone performs some functions such as mineralized supporting tissue, unmineralized supporting tissue, provide a framework for bone marrow, reservoir for minerals, reservoir for ions. এটা আপনারা একটু চিন্তা করেন যে অ্যালভিওলার বোন কিন্তু আমাদের মিনারেলাইজড একটা টিস্যু, তার মানে আমাদের এটা অবশ্যই এটা একটা সাপোর্টিং টিস্যু, কিন্তু মিনারেলাইজড, তাহলে এই ইনফরমেশনটা হবে ট্রু। আনমিনারেলাইজড, এটা হবে ফলস। প্রোভাইড এ ফ্রেমওয়ার্ক ফর বোন ম্যারো, বোন ম্যারোর জন্য একটা ফ্রেমওয়ার্ক দেয়, এটা ট্রু হবে। রিজার্ভার ফর, এটা হচ্ছে আয়ন, বিভিন্ন আয়নগুলো থাকে তো আমাদের, ক্যালসিয়াম, ফসফেট, এগুলোই তো আসলে যায়, তো এই কারণে এটা হচ্ছে রিজার্ভার ফর আয়ন, নট মিনারেলস। বার্গোভিটসে অ্যালভিওলার বোনের আলাদা একটা চ্যাপ্টার আছে, টেন ক্যাটে আছে। টেন ক্যাটেরটা মূলত বোন একটা চ্যাপ্টার, অ্যালভিওলার বোন মানেই অবশ্যই বোন সম্পর্কেই জানতে হবে। বোন একটা চ্যাপ্টার, আবার হচ্ছে পেরিওডন্সিয়ামে খুব ছোট্ট করে অ্যালভিওলার প্রসেসটা সুন্দর করে বলা আছে, এটা মানে আমি আগের কোশ্চেনে বলছি। হ্যাঁ, এই যে টেন ক্যাটস, এটা এখানে অ্যালভিওলার প্রসেসটা সম্বন্ধে বলা আছে, তবে বারকোভিটসে একটা অ্যালভিওলার বোন সম্পর্কে ওভারঅল ধারণা দেওয়া আছে, ফুল একটা চ্যাপ্টার।
অ্যালভিওলার বোনটা কি, এটা আমি একটু বলে দিছি যে ম্যাক্সিলা বা ম্যান্ডিবল দ্যাট সাপোর্টস দ্য প্রোটেক্ট টিথ, দ্য সাপোর্টস অ্যান্ড প্রোটেক্ট দ্য টিথ। আর এর কিছু ফাংশন আছে: মিনারেলাইজ সাপোর্টিং টিস্যু, গিভিং অ্যাটাচমেন্ট টু মাসেল, প্রোভাইডিং এ ফ্রেমওয়ার্ক ফর বোন ম্যারো অ্যান্ড অ্যাক্টিং অ্যাজ এ রিজার্ভার ফর আয়ন্স। এই যে আমি যেটা বলছিলাম, স্পেশালি ক্যালসিয়াম আয়ন্স। ওকে, আমাদের কিন্তু এটা ছিল 40 নাম্বার কোশ্চেন, তার মানে এমসিকিউ এখানে শেষ। এসবিএ, আমি এর আগের ক্লাসগুলো তো সাধারণত বলে দিছি, যদিও এক একটা ক্লাস এক একটা ব্যাচে হয়। আমার ধারণা যে এসবিএটা আগে পূরণ করা উচিত, মানে এটা আমার মনে হয়, কারণ এসবিএ আমাকে একটা খুব স্পেসিফিক একটা তথ্য লাগে, যেটা একদম শুরুতে সুন্দর মাথায় থাকে। আর এসবিএতে আপনার হচ্ছে 5টা অপশন দেখে মনে পড়ে যাওয়ার কিছু নেই, কারণ এখানে আপনার খুব কাছাকাছি কিছু অপশন থাকবে, আপনি ওইখান থেকে একটা বের করবেন। এই জন্য এসবিএটা হচ্ছে ফার্স্ট যা যা মনে হবে এটার অ্যান্সারেই সেগুলো দিয়ে দিতে হবে। এসবি এর আর একটা কমন মানে ফর্ম আছে, সিঙ্গেল বেসড যে কোশ্চেনগুলো করা হয়, সেটা হচ্ছে আপনাকে না পুরো একটা কথা বলা হবে এক্সেপ্ট, মানে এটা খুব কমন। তাইলে কি হবে যে চারটাই ওর নিজের প্রপার্টি থাকবে ওই কোশ্চেনটার, যে টপিকসটা বা যে স্ট্রাকচারটা নিয়ে কথা হচ্ছে, একটা থাকবে আলাদা, আপনাকে ঠিক ওইটা মার্ক করতে হবে। এই জন্য মানে সিঙ্গেল এমসিকিউ তো অবশ্যই আমরা কোশ্চেন পড়াটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া, আমি অন্তত মনে করি যে কোশ্চেন পড়াটা সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। তবে সিঙ্গেল বেসড অ্যান্সারের ক্ষেত্রে অবশ্যই কোশ্চেনটার দিকেই তাকিয়ে থাকতে হবে। আচ্ছা, এটা হচ্ছে গ্রাউন্ড সেকশন অফ এনামেল রিভিলস এ পিরিয়ডিক ব্যান্ড অ্যাট 4 মাইক্রোমিটার। মানে আপনি পড়তে পড়তে চিন্তা করবেন যে এই কাহিনীটা কোথায় এনামেলের। এই কাহিনীটা হলো এনামেলের যে লাইনগুলো আছে সেখানে 4 মাইক্রোমিটার ডেইলি, গ্রাউন্ড সেকশনে দেখতেছি, এনামেলে দেখছি 4 মাইক্রোমিটার ডেইলি। নেম ড্যাশ, তাহলে সেটা কি? ব্রাউন স্টিওপ্রেজিয়াস, ক্রস স্টেশন, হান্টার সেজার ব্যান্ড, নিওনাটাল লাইন, লাইন্স অফ ওয়েন। আপনার তো দুইটা জিনিস আগেই বাদ হয়ে যাচ্ছে। হান্টার সেজার আমি তো বলছি এটা অপটিক্যাল ফেনোমেনন, 10 ক্যাটে বলা আছে একদম সুন্দর করে, এটা অপটিক্যাল ফেনোমেনন। লাইন্স অফ ওয়েন, এটা ডেন্টিনের, দুইটা বাদ। বাকি তিনটার মধ্যে থেকে ব্রাউন স্ট্রি তো আমরা ব্রাউন দেখবো, আর এটা তো উইকলি রিদম। নিওনেটাল লাইন, নিওনেটাল লাইনটা কি? এটা হচ্ছে বিফোর বার্থ আফটার বার্থ, এনামেলের মাঝখানে একটা ডিমার্কেশন লাইন। সো এখানে অ্যান্সার হবে ক্রস স্টেশন। এখানে ক্রস স্টেশনের সম্পর্কে যে ছোট্ট মানে একেবারে 3টা কথা জানতে হবে। এটা গ্রাউন্ড সেকশনে দেখা যায়, এটা ডেইলি মানে ডেইলি রিদম, এটা 4 মাইক্রোমিটার, এবং এটা কি, কেন হচ্ছে? রিদমিসিটি, ডায়ুরিনাল রিদমিসিটি, অর্গানাইজেশন অফ ক্রিস্টালাইট উইদিন দ্য রড, স্ট্রাকচারাল ইন্টার রিলেশন বিটুইন রড অ্যান্ড ইন্টার রড এনামেল। আপনারা আসলে একে দাস বইটা মনে হয় পড়েন, এই যে এই কথাগুলো না সুন্দর করে একে দাসে বলা আছে। তবে আমি মানে এখন আসলে ওইভাবে একে দাসটা ফলো করা হয় না, তবে এই অবস্থাতে অ্যাডমিশন দেওয়ার সময় তো অবশ্যই ওই একে দাসই ফলো করা হয়েছে। মানে ছোট ছোট জিনিসগুলো না একে দাসে আবার সুন্দর আছে আর কি। Before enamel forms, some developing odontoblast process extend into ameloblast and trapped after enamel formation known as। এনামেল ফর্মেশনের আগেই ওডোন্টোব্লাস্ট প্রসেসের কিছু পার্ট চলে যায়, এবং যেই এনামেল ফর্মেশন হয় তারা ওর মধ্যে ট্র্যাপড হয়ে থেকে যায়। সেটা কি কি? ল্যামেলা, টাফট, স্পিন্ডেল, নট, টমস প্রসেস। সবগুলো মানে সিঙ্গেল বেস্ট অ্যান্সারের ক্ষেত্রে আপনারা তো এই যে এডুডেন্টের যে কোশ্চেন বা সলভ ক্লাস, এটার কারণ কি যে আপনাদের ফাইনালটাকে ভালো করা, মানে এখনই ভালো করার কথা আমি বলছি না, যে আপনি এখনই যদি সব মার্ক পেয়ে যান, অবশ্যই ভালো করলে সেটা অবশ্যই অ্যাপ্রিসিয়েটেড, কিন্তু এখনই সব মার্ক পেয়ে গেলে পরের জন্যও তো কিছু চিন্তা থাকতে হবে। আমার কিন্তু বেশিরভাগই দেখা যায় যারা কিন্তু এভারেজ মার্ক একটু কম পায়, তারা কিন্তু পরবর্তীতে ভালো করে, কারণ ওরা যে এভারেজ মার্কটা পায় না, তখন কিন্তু ওরা হচ্ছে এটা চিন্তা করে যে আমার তো হচ্ছে না, তো কি করব। তো এই কি করব যে চিন্তা, এটার মধ্যে কিন্তু আরেকটা ভালো চিন্তা আমি ফলো করতাম, ভালো চিন্তা কিনা সেটা আরো অনেকে হয়তো বলতে পারবে। আমি ফলো করতাম যেটা, যে সলভ ক্লাসের কোশ্চেনগুলো নিতাম। সলভ ক্লাস অবশ্যই, মানে আমি
পরীক্ষা বা লং ক্লাস করতে পারি বা না পারি, আমি সলভ ক্লাসগুলো অবশ্যই করতাম, এবং আমি অনলাইন ব্যাচেই ছিলাম, ফুল 1 ইয়ার ছিলাম। এটা হচ্ছে 22 সালের। তো এই যে সলভ ক্লাসগুলো হতো, সলভ ক্লাস আমি মেনলি যেটা করতাম, যে তখন আমাদের সিঙ্গেল বেস্ট অ্যান্সারটা ছিল না এই ইয়ের বলে ক্লাসের মধ্যে। তো যেটা করতাম যে এমসিকিউ এর ক্ষেত্রে অপশনগুলো, যেটা যেটা ফলস, ফলস মানে তো একটা অন্য টপিক্স থেকে আসছে, আমি ওই টপিক্সের 5টা অংশই পড়ে রাখতাম। এখন আপনার এখানে অ্যান্সার তো হবে একটা, কিন্তু বাকি যে 4টা জিনিস থাকবে না, আপনি এই কোশ্চেনটা ধরে বাকি 4টা জিনিসও জেনে রাখবেন, পাশে লিখে রাখবেন। অবশ্যই কিন্তু কোশ্চেন প্রিন্ট দিয়ে নিজে নিজে সুন্দর করে এই পরীক্ষাগুলো দেওয়ার চেষ্টা করবেন। এটা কিন্তু টাইম ম্যানেজমেন্ট, এটা নিজের। অবশ্যই কোচিং এর যে ইনস্ট্রাকশন আছে সেগুলো ফলো করবেন, আপনি পরীক্ষা দিচ্ছেন, খুব রেগুলার থাকছেন, অনেক ক্ষেত্রে দেখা যায় ফাইনালে যে কিন্তু টাইম ম্যানেজমেন্ট। এই জন্য আমি বলবো যে এই যে সলভ ক্লাস করতেছেন, পরীক্ষাগুলো দিচ্ছেন, পাশাপাশি নিজেরাও প্রশ্নটা কিন্তু টাইপ করে রাখবেন। অনেক সময় প্রিন্ট করে রাখার একটা সুবিধা আছে, সেটা হলো যে আপনি কোশ্চেনের মধ্যে ছোট ছোট করে লিখে দিতে পারলেন যে এই টপিকসগুলো, বা আপনার কোনটা ভালো পড়া হয়নি সেটা আপনি কালেকশন করলেন। ইনফরমেশন সবসময় কিন্তু টেক্সট বুক খুলে, একটা জায়গায় যে টেক্সট বুক খুলে, অনেকে যেমন জব করেন বিভিন্ন জায়গায়, গভর্নমেন্ট জব হোক প্রাইভেট জব হোক, সেক্ষেত্রে আপনি একটা যে কোনো সময় টেক্সট বুক খুলে, বা আমাদের তো রাস্তাঘাটে অনেক সময় নষ্ট হয়, টেক্সট বুক খুলে তো সবসময় পড়া যায় না, এই টাইপের ছোট ছোট জিনিসগুলো শর্ট করে করে ছবি তুলে রাখেন, একটা ছোট কোনো কিছুতে নোটপ্যাডে রেখে দেন, অথবা এখন তো অনলাইন সিস্টেম, আপনি আপনার মোবাইলেই রেখে দেন, এগুলো এগুলো কিন্তু অনেক কাজে আসে। আচ্ছা, কোশ্চেনে আসি। এটা হলো এনামেল স্পিন্ডল, একটা অংশ যেটা হচ্ছে পরবর্তীতে ওডোন্টোব্লাস্ট প্রসেসের একটা অংশ। ডেন্টিন আগে ফর্মেশন হয়, সো ওডোন্টোব্লাস্ট প্রসেসের এই অংশটা থেকে যাবে, এবার যেই এনামেল ফর্মেশন হবে ওরা কিন্তু ওখানে ট্র্যাপড হয়ে যায়। এগুলো স্পিন্ডল, এই যে ছোট ছোট যেগুলো এনামেলের মধ্যে যে চলে গেছে, এগুলো স্পিন্ডল। এখানে আরো অনেকগুলো জিনিস আছে, ল্যামেলা, ল্যামেলা কিন্তু ক্র্যাক, এটা হচ্ছে কোনো ওডোন্টোব্লাস্ট প্রসেসের মানে অংশ, বা এটা ইয়েতে চলে যায়, আহ, চলে যায় তা না, ল্যামেলা কিন্তু আসেই সারফেস থেকে। ওকে। টাফট, টাফট কিন্তু ডেন্টিল এনামেল জাংশন থেকেই হয়। টাফট আপনার একটা কাছাকাছি একটা অপশন হতে পারে, কিন্তু টাফটটা কি, এটা হচ্ছে লাইক এ টাফট অফ গ্রাস, এই গ্রুপ অফ গ্রাস, মানে এই যে কি হয় যে ছোট ছোট ঘাসের মতো একগুচ্ছ, এই জন্য টাফট অপশনটাও হবে না। এনামেল নট, এটা তো সিগন্যালিং একটা জিনিস, আমরা জানি যে এনামেল নটটা কোথায় হয়, টুথ ডেভেলপমেন্টের এই সময়, তো এটা না। টমস প্রসেস, টমস প্রসেসটাকে, এটা তো অ্যামিলোব্লাস্টের অংশ, অ্যামিলোব্লাস্টের এক্সটেনশন। স্ক্লেরোটিক ডেন্টিন, স্ক্লেরোটিক ডেন্টিন হচ্ছে বিকামস ট্রান্স assumes a glassy appearance. Dentinal tubules filled with bacteria decrease with is most common in middle third of root. স্ক্লেরোটিক ডেন্টিন সম্বন্ধে জানা দরকার, এটা এজিং প্রসেস মূলত, এর একটা গ্লাসি অ্যাপিয়ারেন্স হয়, নট গ্লসি। এটা আসলে আমরা বেশিরভাগই খুব তাড়াহুড়োয় গ্লসি বলে ফেলি বা পড়ি, কিন্তু এটা হলো গ্লাসি একটা অ্যাপিয়ারেন্স। গ্লাসি কেন, এটা দেখতে মানে গ্রাউন্ড সেকশন যখন করা হয়, মানে এটার ভিতর দিয়ে অন্য সাইড দেখা যায় আয়নার মতো, কি গ্লাসের মতো। বিকামস ট্রান্সওপেক, এটা হচ্ছে যখন ইয়ে করা হয়, মানে এটা ট্রান্সলুসেন্ট, এই কারণে। ডেন্টিনাল টিউবুলস ফিল্ড উইথ ব্যাকটেরিয়া, এটার কিন্তু আরেকটা টার্ম আছে আপনারা জানেন, ডেন্টিনাল টিউবুলস ফিল্ড উইথ ব্যাকটেরিয়া হলো ডেড ট্রাক্ট। ডিক্রিজ উইথ এজ, স্ক্লেরোটিক ডেন্টিন তো যত এজ হবে তত বাড়তে থাকবে, এই যে এই গ্লাসি অ্যাপিয়ারেন্স হচ্ছে কি কারণে, ওই যে সেই পেরিটিউলার ডেন্টিন ওটা হতেই থাকে। মোস্ট কমন ইন মিডিল থার্ড অফ রুট, এটা এপিকালি সম্ভবত, হ্যাঁ, এপিকাল থার্ড অফ রুট অ্যান্ড ইন দ্য ক্রাউন মিডওয়ে বিটুইন দ্য ডেন্টিন অ্যান্ড পাল্প সারফেস। হাইলাইট করে দিছি, অবশ্যই পুরোটা হলো স্ক্লেরোটিক ডেন্টিন, কিন্তু স্ক্লেরোটিক ডেন্টিন বলতেই যে 3টা কথা মাথায় আসতে হবে, বিকাম অক্লুটেড উইথ ক্যালসিফাইড ম্যাটেরিয়াল, ওর মধ্যে ব্যাকটেরিয়া গেলে ডেড ট্রাক্ট, ক্যালসিফাইড ম্যাটেরিয়াল গেলে স্ক্লেরোটিক ডেন্টিন। গ্লাসি অ্যাপিয়ারেন্স, ট্রান্সলুসেন্ট, ডিপোজিশন অফ মিনারেল উইদিন দ্য টিউবিউল, এই টিউবিউলের মধ্যে মিনারেল যে যে ভর্তি হচ্ছে, হ্যাঁ, এটার মধ্যে কোনো অর্গানিজম না, তাহলে তো এটা ফিজিওলজিক্যাল প্রসেস।
মিনারেলাইজেশন অফ দ্য প্রসেস ইটসেলফ অ্যান্ড টিউবুলার কন্টেন্ট ইনক্লুডিং ইন্টারটিউবুলার কোলাজেন ফিব্রিল, মানে কিছু কোলাজেন ফিব্রিল থাকে আর কি। ভনকর ফাইবার্স। ভনকর ফাইবারটা কি? এটা হচ্ছে একদম ডেন্টিন যখন শুরুতেই ফর্মেশন হবে, মেন্টাল ডেন্টিন যেটা একেবারে প্রথম লেয়ারেই, তখন অনেকটা জায়গা পাই তো ওই ফাইবারগুলো কি হয়, অনেক বড় বড় কিছু ফাইবার তৈরি হয়ে যায়। হ্যাঁ, কোলাজেন ফাইবারই, বাট অনেক বড় বড় লার্জ সাইজ কিছু ফাইবার তৈরি হয়ে যায়, ওদেরকে ভনকর ফাইবার বলে। ভনকর ফাইবারের আসলে প্রপার্টি বা কি থাকে, খুব শর্ট একটা ডেসক্রিপশন আছে। এটা তো একে দাসে আমি দেখছি আগে, রিসেন্ট অবশ্য দেখা নেই, কিন্তু 10 কাটের ডেসক্রিপশনটাও সুন্দর। স্মল ডায়ামিটার ফিব্রিল, কোলাজেন টাইপ 3, কোলাজেন টাইপ 1, অস্টিওনেকটিন, ডেন্টিন, ফসফোপ্রোটিন বি। কোলাজেন টাইপ 3, আমরা কিন্তু ডেন্টিনে 1 এবং 3 দুইটাই পাই, যেহেতু কোলাজেন 1টা খুব মানে প্রিভিলেজ টাইপের একটা কোলাজেন, আমরা যেখানেই দেখা যাচ্ছে বনে পড়তেছি ডেন্টিন, তারপরে হচ্ছে সিমেন্টাম যা পড়তে যাচ্ছি, যে কি আছে, পেরিওডন্টাল লিগামেন্ট, কোলাজেন টাইপ 1, এই জন্য কোলাজেন টাইপ 1 মাথার মধ্যে বেশি থাকে। কিন্তু একেবারে শুরুতে যে ভনকর ফাইবার তৈরি হয় সেখানে কোলাজেন টাইপ 3 আসে। ভনকর ফাইবারের কিন্তু যে কম্পোজিশন বা যেটা তৈরি, এটা আমি একটু দেখাই দিছি। ফার্স্ট সাইন অফ ডেন্টিন ফর্মেশন, লার্জ ডায়ামিটার কোলাজেন ফিব্রিল, কোলাজেন টাইপ 3, আর সাথে খুব ছোট্ট একটা জিনিস লেখা, ফাইব্রোনেকটিন। শার্পিস ফাইবার। শার্পিস ফাইবারটা মানে আমি প্রতিটা কোশ্চেনের সাথেই ওই টপিক্সটা আসলে কিভাবে পড়া যায়, কোথা থেকে পড়া যায়, এটা বলে দেব, এটা আপনারা অবশ্যই চাইলে নোট ডাউন করে রাখতে পারেন। শার্পিস ফাইবারটা আপনি একদম সুন্দর মতো পাবেন যে পিডিএল এ, প্রিন্সিপাল ফাইবারের জায়গাতে। কিন্তু শার্পিস ফাইবারের আরও দুইটা কাজ আছে, একটা হচ্ছে এর সিমেন্টামের সাথে কাজ আছে শার্পিস ফাইবারের। ও তো পেরিডন্টাল লিগামেন্ট এবং টুথের সাথে অ্যাটাচ হয়, টুথের মানে কোথায় অ্যাটাচ হয়, সিমেন্টাম। এবং অবভিয়াসলি ওই সারফেস ফাইবারটা আসে কোথা থেকে, বোন থেকে। তার মানে আপনি এই জিনিসটা 3টা চ্যাপ্টারে পাবেন, এবং এটা বারকোভিটসে মানে 3টা চ্যাপ্টার মিশিয়ে খুব সুন্দর করে লেখা আছে সারফেস ফাইবার। একটা জিনিস সম্বন্ধে যখনই আপনি পুরোপুরি ধারণা নিতে পারবেন, তখন কিন্তু আপনাকে ওই 3টা অধ্যায়ের মধ্যে যে যে পড়া লাগবে না, আপনি একটা সারফেস ফাইবারই পড়বেন, কিন্তু ওই 3টা জায়গা থেকে যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসলে আপনি ওই সারফেস ফাইবার নিয়েই লিখে দিতে পারবেন। আচ্ছা, এখানে কোশ্চেনটা কি আছে, শার্পিস ফাইবার পাস আনইন্টারেপ্টেডলি থ্রো দ্য বোন অফ দ্য অ্যালভিওলার প্রসেস টু কন্টিনিউ অ্যাজ। শার্পিস ফাইবার অ্যালভিওলার প্রসেসের যে বোন, এটার মধ্য দিয়ে যাচ্ছে এবং কন্টিনিউ অ্যাজ মানে পরবর্তীতে কত দূর যাচ্ছে, কিভাবে থাকছে, রিমেইনিং কিভাবে আছে, জিনজিভাল লিগামেন্ট, principal fibers of adjacent PDL, alveolar crest group of fiber, transseptal fiber, occipital fiber। আমাদের এই কথাটা আসলে আগে বলছিলাম না, কারণ এটাই অ্যান্সার। এই শার্পিস ফাইবার যে পেরিওডন্টাল লিগামেন্টের যে শার্পিস ফাইবার অংশটা, এটা কথা হলো যে প্রিন্সিপাল ফাইবারটাই শার্পিস ফাইবার। শার্পিস ফাইবারের নেচারটাই হচ্ছে ও এমবেডেড ইন বোন, ওর আর এক অংশ বনে থাকবে। এবং আমাদের প্রিন্সিপাল ফাইবারের নেচারও তাই, ওর একটা অংশ বনে থাকবে, বনে যে এমবেডেড হবে। জিঞ্জিভাল লিগামেন্ট না, অ্যালভিওলার ক্রেস্ট গ্রুপ অফ ফাইবার, সেটা তো প্রিন্সিপাল ফাইবারের একটা পার্ট। ট্রান্সসেপ্টাল ফাইবার এটাও না, এটা কিন্তু জিঞ্জিভালের অংশ। অক্সিটালান ফাইবার এটা তো আমাদের ইলাস্টিক ফাইবার। শার্পিস ফাইবারের মানে ছোট্ট ছোট্ট কথা যেগুলো জেনে রাখা উচিত। আমি আসলে অ্যান্সারটাই আগে হাইলাইট করছি, কিন্তু মূলত মেল ডিসক্রিপশনটা নিচে দিছি, যে প্রিন্সিপাল কোলাজেন ফাইবার বান্ডিল অফ পেরিওডন্টাল লিগামেন্ট এমবেডেড ইন সিমেন্টাম অর বোন, দিস এমবেডেড পোর্শন ইজ শার্পিস ফাইবার। এটা প্রাইমারি অ্যাসেলুলার সিমেন্টাম যখন থাকে তখন তারা ফুললি মিনারেলাইজড, এবং সেলুলার সিমেন্টাম যখন থাকে বা বোনে থাকে তখন এটা পার্শিয়ালি মিনারেলাইজড। পার্শিয়ালি মিনারেলাইজড, এটা জানলেই হবে, ফুললি মিনারেলাইজড অ্যাসেলুলার। যেখানে দেখবেন অপশন দুইটা, তখনই একটা মনে রাখবেন খুব সুন্দর করে, আর একটা তাহলে হবে না। প্রাইমারি অ্যাসেলুলারে ফুললি মিনারেলাইজড, এটা মনে রাখবেন, বাকিটা নাই বা মিথ্যা, ফলস। ফলোয়িং আর সেলস অফ পেরিওডন্টাল লিগামেন্ট।
পেরিওডন্টাল লিগামেন্টের কিন্তু সেলস অপশনটা পড়তে হবে। সেলসটা আসলে মানে ঢালাও করেই লেখা সব বইগুলোতে। এটা অরব্যান্সে মনে হয় একটা আলাদা বক্স বা টাইপস আছে, যেটা হচ্ছে ফর্মেটিভ, রিজর্পটিভ, এপিথেলিয়াল সেল। আপনাকে ফর্মেটিভ আর রিজর্পটিভ আলাদা করতে হবে কেন? পেরিওডন্টাল লিগামেন্টের ফর্মেশনের মধ্যে কে কে থাকবে? পেরিওডন্টাল লিগামেন্টের ফর্মেশনের মধ্যে অস্টিওব্লাস্ট, ওডোন্টোপ্লাস্ট, ওডোন্টোপ্লাস্ট কিন্তু থাকে না, অস্টিওব্লাস্ট, ফাইব্রোব্লাস্ট আর সিমেন্টোব্লাস্ট, মানে বোন, সিমেন্টাম, কোলাজেন ফাইবার, এইগুলো নিয়েই তো পেরিওডন্টাল লিগামেন্টের কাজ। ফর্মেশন গেল, রিজর্পশন ঠিক একই জিনিস। অস্টিওব্লাস্ট ছিল এখানে, ওখানে অস্টিওক্লাস্ট, সিমেন্টোক্লাস্ট, আর ফাইব্রোব্লাস্টের কোনো ক্লাস্ট হয় না, এই কারণে ফাইব্রোব্লাস্ট। এপিথেলিয়াল সেল, এটা কি? এপিথেলিয়াল সেল রেস্ট অফ মেলাসেস। আর কিছু থাকে হচ্ছে এক্সট্রা সেলুলার কম্পোনেন্ট। ফলোয়িং আর সেলস অফ পিডিএল এক্সেপ্ট, তার মানে আপনার এখানে সবগুলা পিডিএল এর সেল থাকবে, একটা আলাদা থাকবে। ফাইব্রোব্লাস্ট, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, ওডোন্টোব্লাস্ট। ওডোন্টোব্লাস্ট পেরিওডন্টাল লিগামেন্টে নাই, এর কোনো কাজ নাই, এটার কাজ হলো পালপ আর ডেন্টিনের সাথে। আমি 10 ক্যাটসের রেফারেন্স দিছি, কারণ বারবারই বলছে যে একটা বই ফলো করলে আপনাদের সুবিধা হবে এই কারণে। কিন্তু আপনি একটু বারকোভিটসে আপনারা যেতে পারেন, সেখানে হচ্ছে পেরিওডন্টাল লিগামেন্টের সেলগুলো হচ্ছে পরপর দেওয়া। মানে আমরা আসলে সিমেন্টোব্লাস্ট, সিমেন্টোক্লাস্ট এটা আলাদা করতে চাই না। একটা জিনিস যখন চোখে দেখবেন, মানে মুখে শোনার থেকে আপনি যখন চোখে দেখবেন যে সিমেন্টোব্লাস্টে এইরকম, সিমেন্টোক্লাস্টে এইরকম, সব কিন্তু একই। বোনের যে অস্টিওব্লাস্ট আর অস্টিওক্লাস্ট, এই এদেরই কাজ সব। এখানে আলাদা কোনো কিছু নাই। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রপার্টি অফ সারফেস এনামেল। এনামেলের আপনি মানে এনামেলের তো পুরোটাই পড়তেছেন, যে রড, আপনারা রড পড়লেন, তারপরে একটা হচ্ছে যে ফর্মেশনটা কিভাবে হচ্ছে, ইন্টার রড রিলেশনশিপটা, লাইন্স, হাইপোক্যালসিফাইড যে স্ট্রাকচারটা, তারপর শেষে কি এজিং কিভাবে হচ্ছে। কিন্তু আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে যে আমরা একটা কি অপটিক্যাল ফেনোমেনা পড়তেছি, আরেকটা অংশ আছে কি সারফেস এনামেল। আমরা মনে হয় খুবই গুরুত্বহীনভাবে এটা দেখি। মানে আমার যেটা মনে হয়েছিল যে আমি আগে খুব কম পড়ছি, পড়ে থাকলে অবশ্যই ভালো আপনারা যদি এটা পড়েন। সারফেস এনামেল কিন্তু খুবই মানে ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এই যে আমরা যে দাঁতটা সামনে দেখতেছি, হ্যাঁ, যা দেখছি দাঁতের, এটাই তো এনামেলের সারফেস, মানে এটাই কিন্তু সারফেস এনামেল। এবং খুব সুন্দর কিছু মানে ইনফরমেশন আছে সারফেস এনামেলের। এটা পরে বলি, আগে কোশ্চেনটা দেখি। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রপার্টি অফ সারফেস এনামেল, এটা হাইলি মিনারেলাইজড, এটা লেস মিনারেলাইজড, শোস পেরিকাইমাটা, ডিলস উইথ কেমিক্যাল অ্যাটাক, ইটস রডলেস। এটাই বলতে চাচ্ছিলাম, ইটস রডলেস। আমাদের হচ্ছে এনামেল ফর্মেশনের একদম শুরু কোথায় হয়? ডেন্টিনো এনামেল জাংশন। মানে একবার ভাবেন, জাস্ট একটা দাঁত আপনি ইমাজিন করেন যে ডেন্টিনো এনামেল জাংশন শুরু হতে হতে এনামেল ফর্মেশন কিন্তু কি হয়, যে টুথ ইরাপশনের আগে এনামেল ফর্মেশনটা শেষ হয়ে গেল। শেষ হয়ে গেল মানে কোথায় এসে শেষ হলো? একেবারে কাসপাল বা ইনসিশাল রিজনে, যেটা আমরা চোখে দেখতেছি, সারফেসের উপরে এসে শেষ হলো। শুরুতে রড থাকে না, শেষে রড থাকে না, এই কারণে ডেন্টিনো এনামেল জাংশন এবং এনামেল সারফেস এই দুইটা রডলেস। এবং এই যে রডলেস হওয়া, এটা আমাদের জন্য খুবই মানে ইফেক্টিভ, খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। কেন? যদি রড থাকতো, রডের চারপাশে একটা রডলেস ইন্টার রড যে সাবস্টেন্স থাকতো, ওটা অর্গানিক, ওটা আমাদের স্যালাইভার যেসব অ্যাসিডিক আছে, বা আমরা সাধারণত ফুড বেভারেজ যেগুলো খাই, এগুলো থেকে যা অ্যাসিড যাইতো, সেটাতে কিন্তু ওই অর্গানিক শীটগুলো ডিজলভ হয়ে যেত। যখন এই অর্গানিক শীট ডিজলভ হয়ে যেত, তখন তো এই রডগুলো একা পড়ে যেত, এবং স্ট্রাকচারটা দেখতে পোরাস হয়ে যেত, রাফ হয়ে যেত। এস্থেটিক তো এস্থেটিক্যালি অবশ্যই খারাপ, সেই সাথে প্রন টু ক্যারিস, হাইলি প্রন টু ক্যারিস। এই কারণেই কিন্তু সারফেস এনামেলটা তৈরি হয় রডলেস। হাইলি মিনারেলাইজড সারফেস এনামেল হচ্ছে হাইলি মিনারেলাইজড হবে, লেস মিনারেলাইজড shows perichymata, deals with chemical attack. Formative cells of cementum become embedded in the tissue. সিমেন্টামের ফর্মেটিভ সেলস অফ সিমেন্টাম, যেটা টিস্যুতে এমবেডেড থাকে। সেম জিনিস কিন্তু বোনেও আছে।
এটার নাম কি? সিমেন্টিকল, সিমেন্টোব্লাস্ট, সিমেন্টোসাইট, সিমেন্টোক্লাস্ট, অস্টিওক্লাস্ট। এটা হচ্ছে সিমেন্টোসাইট। বোনের যেমন অস্টিওসাইট থাকে, এটা সিমেন্টোসাইট থাকে। মানে দেখে মনে হবে কি যে ওটা যখন একটা সিমেন্টাম ফর্মেশনের পর ওর মধ্যে আটকা পড়ছে, জিনিসটা হচ্ছে আটকা পড়ার মতো একটা ব্যাপার। দেখে মনে হবে যে ওইখানে একটা মানে হাবাসিয়ান সিস্টেম আছে, একটা ল্যাকুনা আছে। এই জন্যে ওই অস্টিওসাইটের মতো ওরকম দেখতে হয় বলে এটার নাম সিমেন্টোসাইট। ছবিটা দিছি যে ছোট ছোট, দেখে মনে হবে যে এটা একটা ল্যাকুনা, এই চারপাশে হাবাসিয়ান সিস্টেম, এটা দেখতে এরকম লাগে আর কি। Following are characteristic of dentinal tubules except tapered structure, larger near the pulp, smaller near the pulp, follow a S-shaped path and thinner near dentinoenamel junction. এখানে আবার সেই except মানে ডেন্টিনাল টিউবুলার ক্যারেক্টারিস্টিক থাকবে চারটা আর একটা থাকবে আলাদা। দ্যাট ওয়ান ইজ স্মলার নিয়ার দ্য পাল্প, পাল্পের কাছে অনেক বড় বড় থাকে টিউবুলসগুলো এবং একটু পেরিফেরিতে যেয়ে আস্তে আস্তে ছোট হয়ে যায়। ফ্রম দিস টাইপস কোলাজেন ফাইবার ইজ অ্যাবসেন্ট। এই যে সিমেন্টামের যে টাইপগুলো নিচে দেওয়া আছে পাঁচটা টাইপ, এর মধ্যে থেকে একটা টাইপ আছে যেখানে কোনো কোলাজেন ফাইবার নাই। এটা কিন্তু আমি হচ্ছে আগে পড়ার মধ্যে একবার বলতেছিলাম। ওইটা হচ্ছে অ্যাসেলুলার, মানে সেল নাই, সেলুলার সেল আছে। অ্যাফিব্রিলার, মিক্সড স্ট্র্যাটিফাইড, এটা অবশ্যই অ্যাফিব্রিলার। মিক্সড মানে যেখানে অ্যাসেলুলার সেলুলার দুইটাই আছে। আর মিক্সড স্ট্র্যাটিফাইড এটা হচ্ছে কি অ্যাসেলুলার সেলুলার দুইটাকে সুন্দর একটার পর একটা লেয়ারে আছে। অ্যান্সার ইজ অ্যাফিব্রিলার। ওকে, থ্যাংক ইউ। এবং কোনো সমস্যা থাকলে বা এই যে সলভ ক্লাসটা পুরো হলো, এখানে অবশ্যই কোনো রেফারেন্স চাইলে আপনারা, অথবা যদি মনে হয় যে এই কোশ্চেনের অ্যান্সারটা এরকম কেন, আমার আরেকটু জানলে ভালো হতো, সরাসরি অফিসে যোগাযোগ করবেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করা হবে। কোনো জায়গা দেখে যদি মনে হয় যে এটা লেখাটা এরকম কেন, এবং মাঝে মাঝে কিছু মিস্টেকও হয়ে থাকে, সেগুলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা এগুলো কিন্তু খুব সুন্দর করে অফিস থেকে ডিল করা হয়। ওকে, থ্যাংক ইউ। আশা করি সবাই ভালোভাবে ওরাল অ্যানাটমি এই ওয়ানের টপিক্সটা পড়ে ফেলবেন। ধন্যবাদ।